ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আমার ক্লাসের মধ্যে। আজকে আরও একটি নতুন ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসের মধ্যে আমরা ইংলিশের একটি ক্লাস কভার করব। ইংলিশের একটি ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। একটি ক্লাসের মধ্যে আমরা অনেকটি টপিক কভার করেছি, আপনারা দেখেছেন অনেকে। তো আমাদের আসাম ডায়েরি রিক্রুটমেন্টের যে সিলেবাস রয়েছে, অর্থাৎ আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে কোনো একটি এক্সামের জন্য যদি আপনারা প্রিপারেশন নেন, তাহলে এই এক্সামের সিলেবাস অন্যান্য প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের সিলেবাসের সাথে সম্পর্কযুক্ত, এবং একটি কম্পিটিটিভ এক্সাম যদি আপনি এক্সাম নিয়ে তৈরি করেন, তাহলে প্রত্যেকটি এক্সামের জন্য আপনি প্রস্তুত হয়ে যাবেন। তো আমরা আসাম ডায়েরি রিক্রুটমেন্ট যেহেতু সামনে রয়েছে, তাই আমরা আসাম ডায়েরি রিক্রুটমেন্ট সামনে রেখে স্টাডি করছি। অনেকটা ক্লাসেস হয়েছে, প্রত্যেকটি সাবজেক্ট শুরু হয়ে গিয়েছে, এবং ইংলিশের 10টির মতো ক্লাস হলেই ইংলিশ কভার হয়ে যাবে। তারপর রিজনিংয়ের 20টির মতো ক্লাস হবে, ম্যাথসের 20টির মতো ক্লাস হবে। প্রত্যেক একটি ক্লাস ইম্পর্ট্যান্ট হবে, এবং প্রত্যেক একটি ক্লাস দিয়ে একটি চ্যাপ্টার কভার করা হবে। তো আজকে আরেকটি ক্লাস নিয়ে আসলাম ইংলিশের। অলরেডি আমরা বেসিক কনসেপ্ট দেখেছি, পার্টস অফ স্পিচ ক্লিয়ার করেছি, লাস্ট ক্লাসের মধ্যে সেন্টেন্সেস ক্লিয়ার করেছি, পার্সন, জেন্ডার, নাম্বার, সেগুলি আমরা ক্লিয়ার করেছি, বুঝেছি। আজকে আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড আমি মনে করি যে ইংলিশ গ্রামারের মধ্যে যদি সবথেকে ইম্পর্টেন্ট কোনো টপিক হয়ে থাকে, এই টপিকটি নিয়ে এসেছি। অর্থাৎ পুরোটা ইংলিশ গ্রামারকে যদি 2 ভাগে ভাগ করা হয়, তাহলে আমি বলবো যে এক ভাগ হচ্ছে টেন্স অ্যান্ড কারেক্ট টেন্স। টেন্স কারেক্ট টেন্স দুইটি আলাদা আলাদা চ্যাপ্টার একটি ক্লাসের মধ্যে কভার করার চেষ্টা করব, যাতে এক ক্লাসের দ্বারা দুটো চ্যাপ্টার আমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে কভার হয়ে যায়। তো যারা আপনারা নতুন এসেছেন, আপনাদেরকে বলে দিই, আপনার প্লেলিস্টে গিয়ে অনেকটা ক্লাসেস হয়েছে, দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করবেন। যখনও ক্লাস আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্টাডি চলছে, কন্টিনিউয়াসলি স্টাডি করেন। এখন থেকে মেবি চেষ্টা করব, একটু সুস্থ হয়েছি আমি আপনাদের দোয়ায়। এখন থেকে চেষ্টা করব সকাল বিকাল 2টি করে ক্লাস দিতে, যাতে এক মাসের মধ্যে আমরা সিলেবাস কভার করে নেই। নেক্সট মান্থের 15 তারিখের বিফোর আমরা কভার করে নেব সিলেবাস। তারপর আপনারা রিভিশন দেবেন, এক্সামের জন্য প্রস্তুত হয়ে এক্সামে যাবেন। তো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আজকের ক্লাসটি হচ্ছে টেন্স থেকে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। আপনারা সবাই বুঝবেন ভালো করে, কেননা এই ক্লাসটি যদি আপনি টেন্স না বুঝেন, তাহলে আপনি নারেশন করতে পারবেন না, ভয়েস বুঝবেন না। অর্থাৎ টেন্স ফার্স্ট অফ অল বুঝতে হবে, তখন গিয়ে আপনি নারেশন করতে পারবেন, ভয়েস বুঝবেন। এবং অন্যান্য যে রয়েছে, যে কোনো ইংলিশ বুক একটি পড়ে বুঝতে হলে বা কারেক্টলি লিখতে হলে, কারেক্টলি টকিং করতে হলে আপনাকে জানতে হবে টেন্সের রূপগুলি জানতে হবে, ফরমেশনগুলি জানতে হবে, ফর্মুলাগুলি জানতে হবে। যদি না জানেন, তাহলে আপনার ভাষাগত ইউজের ক্ষেত্রে ইংলিশ লেখার ক্ষেত্রে মিস্টেক হবে, বলার ক্ষেত্রে মিস্টেক হবে, এবং পরে বোঝার ক্ষেত্রে ভুল হবে। এই জন্য খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস আজকের ক্লাসটি আমরা নিয়ে এসেছি। আপনারা সবাই ভালো করে ওয়াচ করবেন, বোঝার চেষ্টা করবেন। আমরা শুরু করি। দেখতে পাচ্ছেন আপনারা, আমি এই জায়গায় 4টি পয়েন্ট লিখেছি। এই 4টি পয়েন্ট দিয়ে আজকের ক্লাসটি সম্পূর্ণ হবে। প্রথম ফেজের মধ্যে আমরা আলোচনা করব টেন্স কাকে বলে, টেন্সের কত প্রকার কী কী, এগুলি ফর্মুলা, কিভাবে সেন্টেন্স তৈরি হয়, কিভাবে হয়। অ্যান্ড নেক্সট ফেজের মধ্যে আমরা আলোচনা করব কারেক্ট টেন্স কী, কারেক্ট টেন্স কাকে বলে, এবং কিভাবে টেন্সকে কারেক্ট করতে হয় তা আমরা শিখবো, জানবো। কিছু ফর্মুলা রয়েছে, রুলস, নিয়ম রয়েছে, এগুলি আমরা শিখবো। তো আমরা প্রথমে শুরু করি হোয়াট ইজ টেন্স, অর্থাৎ টেন্স কাকে বলে। অনেকে অনেক রকম ডেফিনেশন, সংজ্ঞা দিয়ে থাকেন। আমি বলবো টেন্স হচ্ছে ক্রিয়ার সময়কে টেন্স বলা হয়। অর্থাৎ একটি কাজ হয়েছে বা হচ্ছে বা হবে, এই যে কাজ সম্পর্কে আমরা যে ধারণা পেয়ে থাকি, তা হচ্ছে টেন্স থেকে ধারণা পেয়ে থাকি। অর্থাৎ টেন্স আমাদেরকে একটি কাজ কখন হয়েছে, এই কাজের সময়কে বুঝতে সাহায্য করে। অর্থাৎ আপনারা বলতে পারেন যে কোনো একটি কাজ, ক্রিয়া মানে ভার্ব মিন্স কাজ। আমি বুঝিয়েছিলাম পার্টস অফ স্পিচে, আপনারা জানেন যে ক্রিয়া হচ্ছে ভার্ব, বাংলাতে ক্রিয়া বলে, ইংলিশে ভার্ব বলে, এবং তার অর্থ হচ্ছে আলটিমেট কাজ। ডুইং ওয়ার্ডকে ভার্ব বলা হয়, অর্থাৎ যে শব্দের দ্বারা ডুইং করা হয়, কাজ করা হয়, অর্থাৎ আলটিমেট কাজ। তো কাজের সময়কে নির্ধারণ করে দেয় আমাদেরকে টেন্স দ্বারা আমরা নির্ধারণ করেই বুঝতে পারি যে একটি কাজ হয়েছিল, এই কাজটি কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, এবং কাজ চলছে, এই হয়েছিল, চলছে, চলবে, এগুলি আমরা টেন্সের দ্বারা বুঝে থাকি। অর্থাৎ টেন্স আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে ধারণা দেয়, কাজের সময় বুঝতে সাহায্য করে, কাজের সময় আমাদেরকে এক্সপ্রেস করে। টেন্সের দ্বারা আমরা কাজের সময়কে বুঝি। আশা করি টেন্স কখনো আপনার কনফিউশন ক্রিয়েট হবে না। আজকে ক্লাসটি যদি আপনারা যারা এই ক্লাসটি প্রত্যেক
প্রত্যেকজন স্টুডেন্টস, প্রত্যেকজন ট্রেইনি, প্রত্যেকজন কম্পিটিটিভ ফিল্ডের অ্যাপ্লিক্যান্টের জন্য ইম্পর্টেন্ট। বলতে পারেন আপনাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম হতে পারে, এসএসসি হতে পারে, পিডিসিএল হতে পারে, তারপর আপনারা সিটেট হতে পারে, টেট হতে পারে। সিটেটের মধ্যে টেন্স থেকে কম আসে, তবে টেটের মধ্যে আসে। তারপর রয়েছে যে কোনো পেট মানে প্রি এন্ট্রান্স টেস্ট এক্সাম হতে পারে। অ্যান্ড অলসো একাডেমিক যে বা যারা স্টাডি করছেন ক্লাস 5 থেকে 12 অবধি পর্যন্ত টেন্সের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি এক্সামের মধ্যে, ফাইনাল এক্সামের মধ্যে আসে, কারেক্ট টেন্স আসে। তো ভালো করে ওয়াচ করবেন। আজকের পর থেকে আপনাদের টেন্স, কারেক্ট টেন্সের মধ্যে কোনো ডাউট থাকবে না, ডেফিনেটলি পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা পেলাম টেন্স কাকে বলে। টেন্স হচ্ছে ক্রিয়ার সময়কে টেন্স বলা হয়। যে আমরা সিস্টেমের মাধ্যমে একটি কাজ হয়েছে, ওই কাজের সময় আমরা বুঝতে পারি, ওই প্রক্রিয়াকে টেন্স বলে। টেন্স হচ্ছে ক্রিয়ার সময়, ক্রিয়া মিন্স হচ্ছে কাজ, ভার্ব। তো টেন্স আমরা এতটুকু জানলাম টেন্স কাকে বলে। টেন্স কাকে বলে কখনো কম্পিটিটিভ এক্সামে আসবে না, ছোটো ছোটো বাচ্চাদের পড়া, তা আমাদের প্রয়োজন নেই। আমরা যতটুকু বুঝেছি অতটুকু যথেষ্ট। এখন আমরা সামনের দিকে অগ্রসর হই। এখন দেখবো আমরা দেয়ার আর 3 টাইপস অফ টেন্স। মানে টেন্স হচ্ছে 3 প্রকার, আমরা সবাই জানি। পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। ফিউচার ভালো করে বুঝবেন। পাস্ট হচ্ছে অতীত, প্রেজেন্ট হচ্ছে বর্তমান, এন্ড ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। তো এই 3টি হচ্ছে মেইন টেন্সের রূপ। টেন্স হচ্ছে হয় পাস্ট হবে, অর্থাৎ কোনো একটি কাজ হয়তো হয়ে গিয়েছে, অর্থাৎ হচ্ছে, না হয় হবে। এই 3টি হচ্ছে টেন্সের রূপ। প্রথমত রূপ আমরা ভালো করে বুঝবো। কোনো একটি কাজ হয়ে গিয়েছে অর্থাৎ পাস্ট, কোনো একটি কাজ হচ্ছে বা হয় তা হচ্ছে প্রেজেন্ট, বা কোনো একটি কাজ হবে তা হচ্ছে ফিউচার। অর্থাৎ টেন্সের প্রথমত 3টি রূপ রয়েছে। এই 3টি কাজের 3টি অবস্থা রয়েছে। একটি কাজ 3টি অবস্থার মধ্যে করতে পারে। হয়তো কাজটি হয়ে গিয়েছে, হয়তো কাজটি হচ্ছে, অথবা হয়তো কাজটি হবে, যে কোনো কাজ হতে পারে। তো এইভাবে আমরা টেন্সের রূপ এই তিন রকমে আমরা পেয়ে থাকি, এবং আমাদেরকে ধারণা দিয়ে থাকে, 3 অবস্থার ধারণা দিয়ে থাকে। এক অবস্থা হচ্ছে পাস্টের, অর্থাৎ আমাদের অতীতকালের ধারণা দিয়ে থাকে, অথবা বর্তমানের ধারণা দেবে, অথবা ভবিষ্যতের ধারণা দেবে। টেন্সের দ্বারা আমরা সময়ের এক্সপ্রেস এবং সময় বুঝতে পারি যে কাজটি কখন হয়েছে। তারপর দেখব এই প্রত্যেকটি পার্টকে আমি একটি ট্রিক ইউজ করে ইজিলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে কম সময়ে বেশি কিছু সলভ করা যায়, বেশি কিছু শেখা যায়, এবং আপনাদের মাইন্ডের মধ্যেও ক্যাচ আপ হয় এবং মাইন্ডের মধ্যে অবশিষ্ট থাকে। তো একদম এলাবোরেট না বুঝে আমরা যেভাবে আমাদের কাজে আসবে এগুলি আমরা দেখব। তো এই 3টি পার্ট আমরা পেয়ে গেলাম। এখন দেখব প্রত্যেকটি টেন্সের 4টি করে ভাগ রয়েছে। প্রত্যেকটি টেন্সের 4টি করে ভাগ রয়েছে। নাম্বার 1 হচ্ছে ইনডিফিনিট, নাম্বার 2 হচ্ছে কন্টিনিউয়াস, নাম্বার 3 হচ্ছে পারফেক্ট, and নাম্বার 4 হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এই 4টি বাক্যে বুঝে নেব। প্রথমত এই 4টি বাক্যে যদি আমরা বুঝে নেই, তাহলে আমাদের টেন্স এই জায়গায় ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা ফর্মুলা দেখব, কিভাবে সেন্টেন্সেসগুলি মেক হয় এগুলি দেখব, কিভাবে নেগেটিভ হয়, কিভাবে পজিটিভ হয়, কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব, কিভাবে স্পেসিফিক কোয়েশন করব, কিভাবে আমরা ইয়েস নো কোয়েশন তৈরি করব, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব, দেখব। ফার্স্ট অফ অল প্রথমে আমরা বুঝলাম টেন্স হচ্ছে প্রথমত 3 প্রকারের হয়ে থাকে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। প্রত্যেকটি টেন্সের 4টি করে ভাগ রয়েছে। তো আমি জাস্ট 4টি ভাগ লিখে নিয়েছি, প্রত্যেকটি টেন্সকে আলাদা আলাদা করে। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে লিখতে অনেকটা লং হয়ে যাবে, ক্লাসও লং হয়ে যাবে, আপনাদেরও কনফিউজ ক্রিয়েট হবে এবং টেন্স ক্লিয়ার হবে না। অর্থাৎ আমরা
দেখেছি ছোটোবেলা থেকে একটি শিশু স্টাডি করে করে 12 অবধি পর্যন্ত চলে যায়, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নেয়, কিন্তু তার টেন্স ক্লিয়ার হয় না, বয়েস থেকে ডাউট থাকে, নেরেশনে ডাউট থাকে। কারণ হচ্ছে যে পড়ানোর যে সিস্টেমেটিক রয়েছে, আমাদের শিক্ষক যে বা যারা আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন বা আপনাদেরকে শিক্ষা দিয়েছিলেন, প্রত্যেকজন ওই সঠিক ওয়েতে টেন্সকে বোঝাতে পারেননি, সঠিক ওয়েতে টেন্স পড়াতে পারেননি, যার ফলস্বরূপ একটি ছাত্র ভালো করে টেন্স বুঝতে পারেনি এবং তার জীবনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেনি। আর টেন্স যদি না বোঝে তাহলে সারাটা জীবন তার অসুবিধা হবে, হ্যাঁ সে সমস্যার সম্মুখীন হবেই। অর্থাৎ যখন ডিগ্রিতে যাবে তখন তাকে স্টাডি করে আনসারিং করতে হবে, লং আনসারিং মুখস্থ করে পারবে না, সে বুঝে লিখতে হবে। আর তখনও বুঝে লিখতে পারবে যখন সে টেন্স কারেক্টলি জানবে, কারেক্ট টেন্স জানবে, তখন তার বাক্যের মধ্যে রং হবে না, মিস্টেক হবে না। অর্থাৎ লিখতে গেলেও টেন্সের প্রয়োজন, বলতে গেলেও টেন্সের প্রয়োজন, অর্থ বুঝতে হলেও টেন্সের প্রয়োজন। এই জন্য আমি এমন একটি পন্থা অবলম্বন করে আপনাদের সামনে উপস্থাপন করব টেন্সকে, যে আপনারা মনে করবেন এর থেকে হয়তো ইজি কখনো আপনাদেরকে কেউ উপস্থাপন করেনি। অর্থাৎ আমরা প্রত্যেকটি ওয়ার্ডকে বুঝবো এবং ওয়ার্ডকে বোঝার পর আমরা প্রত্যেকটি টেন্সের সাথে অ্যাডজাস্ট করব। দেখবেন আপনাদের 10 মিনিটসের মধ্যে পুরোটা টেন্স ক্লিয়ার হয়ে গিয়েছে। টেন্সের তিনটি প্রকার, চারটি যে প্রত্যেকটি প্রকারের 4টি পার্ট রয়েছে, এগুলি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমরা দেখি, ফার্স্ট হচ্ছে ইনডিফিনিট। ইনডিফিনিট এই শব্দটি বোঝার চেষ্টা করি, তারপরে টেন্সে যাব। মনে করেন টেন্স পড়ছি না, জাস্ট ইনডিফিনিট শব্দটা বুঝি। ইনডিফিনিট মিন্স কি? ডিফিনিট মিন্স কি আপনারা বলেন? ডিফিনিট হচ্ছে নির্দিষ্ট। যে আমরা কখনো এক্সাম্পল দিয়ে থাকি ডিফিনিটলি, মানে নিশ্চয়ভাবে আপনি করবেন। ডেফিনেটলি আমি প্রায় সময় বলে থাকি ডেফিনেটলি ইউ উইল বি সাকসিড, তুমি সফল হবে ডেফিনেটলি। অর্থাৎ ডেফিনেটলি মিন্স হচ্ছে নিশ্চয়ভাবে। তো ডেফিনেটলি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, আমি ডেফিনিট ইউজ করলাম, তা হচ্ছে নির্দিষ্ট বোঝাতে ডেফিনিট ইউজ করা হয়, অর্থাৎ নির্দিষ্ট, নিশ্চয়। তো নিশ্চয়তা ডিফিনিট হচ্ছে ফিক্সড বস্তুকে আমরা ডেফিনিট বলি। তো এই জায়গার মধ্যে যখন ইন চলে আসে তখন তার অপোজিট মিনিং হবে ইনডিফিনিট, অর্থাৎ অনির্দিষ্ট। ভালো করে বুঝেন, ডিফিনিট হচ্ছে নির্দিষ্ট অ্যান্ড ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট। তো অনির্দিষ্ট কি? অনির্দিষ্ট টেন্স। কি অনির্দিষ্ট আমরা এখন ভালো করে বুঝি। এই দেখেন, এই জায়গার মধ্যে আমি যদি লিখি, পাস্ট থেকে শুরু করি, পাস্ট টেন্স। ভালো করে বুঝবেন, জীবনে কখনো টেন্সের মধ্যে ডাউট আসবে না। পাস্ট মিন্স আমরা দেখেছি অতীতকাল, পাস্ট মিন্স অতীতকাল। আর ইনডিফিনিট মিন্স হচ্ছে অনির্দিষ্ট। টেন্স হচ্ছে ক্রিয়ার কাজের সময় বা ক্রিয়ার সময়। তো আমরা যদি এই জায়গা থেকে জাস্ট মিনিংটা বোঝার চেষ্টা করি তাহলে টেন্স বুঝে যাব। অর্থাৎ অতীতকালে কোনো কাজের অনির্দিষ্ট সময়কে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ অতীতকালে কোনো একটি কাজ হয়েছে কিন্তু কাজটি নির্দিষ্টভাবে সময় বর্ণনা করে দেয় নাই, অর্থাৎ কাজটি কখন হয়েছে, কিভাবে হয়েছে তার নির্দিষ্ট কোনো বিবরণ আমরা পাই নাই, ওই কাজকে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখেন এত ইজি টেন্সগুলি হচ্ছে, কিন্তু উপস্থাপন আপনাদেরকে বুঝতে হবে উপস্থাপন কীভাবে করা হচ্ছে। তো আমরা প্রথমে বুঝলাম ইনডিফিনিট, অর্থাৎ ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট। ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট। আর আপনি যে টেন্সের সাথে অ্যাড করবেন, অনির্দিষ্ট মিন্স হচ্ছে কোনো সময় আপনাকে নির্দিষ্ট করে দেন। অনির্দিষ্ট কি? অনির্দিষ্ট যে টেন্স অনির্দিষ্ট। টেন্স কি মিন্স হচ্ছে ক্রিয়ার সময় অনির্দিষ্ট। তো কখন ক্রিয়ার সময় অনির্দিষ্ট? অর্থাৎ পাস্টের ক্রিয়ার সময় অনির্দিষ্ট। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অতীতকালে কোনো একটি কাজ হয়েছিল কিন্তু এই কাজটি কোনো সময় নির্ধারণ করে দেয়নি। এই কাজটি কখন হয়েছিল তা আমরা জানি না, তা অনির্দিষ্ট সময়ের মধ্যে হয়েছে। কখন হয়েছে তা আমরা জানি না। তা এইভাবে যে সেন্স ক্রিয়েট করবে, এইভাবে যে সেন্টেন্সের মধ্যে সেন্স ক্রিয়েট করবে, এইভাবে যে সেন্স আসবে, ওই সেন্টেন্সকে আমরা বলবো এই সেন্টেন্সটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এই হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো ভালো করে বুঝেন, আরও ভালো করে বোঝার চেষ্টা করেন। ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট। পাস্টের সাথে যখন আমি অ্যাডজাস্ট করেছি, পাস্ট হচ্ছে অতীতকাল। অনির্দিষ্ট অতীতকাল কি টেন্সের সাথে আমরা যুক্ত করি? অনির্দিষ্ট অতীতকালের টেন্স। অর্থাৎ অনির্দিষ্ট অতীতকালে কোনো কাজের সময়, অর্থাৎ কোনো কাজের সময় অনির্দিষ্ট রয়েছে অতীতকালে। একদম আপনারা একটি শব্দ করে যদি বুঝে যাবেন। এক্সাম্পল আমরা পড়ে দিচ্ছি, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই জায়গার মধ্যে একটি এক্সাম্পল লেখে নিই, তো আপনাদের সুবিধা হবে। যেমন আমি যদি আই দিয়ে দেই, I went to school। ভালো করে বুঝেন, ভালো করে একদম মানে ক্লিয়ারলি বুঝেন আপনারা। দেখেন I went to school। এখন আমি এক্সাম্পল সূত্রতে যাচ্ছি না, ফর্মুলাতে যাচ্ছি না, কিছু যাচ্ছি না। তো I went to school এক্সাম্পলটা বুঝেন।
আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এই জায়গায় দেখেন যে আমি স্কুলে গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, কোন সময় গিয়েছিলাম, কিভাবে গিয়ে কিছু ডিফিনিট করে দিচ্ছে না, আমি স্কুলে গিয়েছিলাম বাস। এই জায়গা এই কথাটা বোঝাচ্ছে, অর্থাৎ এই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা ইনডিফিনিট দিয়ে বুঝলাম, তারপরে আমরা ফর্মুলা দিয়ে বুঝবো কীভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এগুলি বুঝবো। তো আমরা এখনও পর্যন্ত টেন্সে আসিনি, জাস্ট আমরা এই চারটি পার্টকে বুঝবো, তারপরে টেন্সে আসবো, একে একে একটি একটি করে বোঝার চেষ্টা করব। তারপর দেখেন কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস শব্দটি প্রথমে আমরা বুঝি। কন্টিনিউয়াস মিন্স কি? কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মিন্স কন্টিনিউ। কি আমরা কখনো বলে থাকি কন্টিনিউ, কন্টিনিউ, ইউ ডু দিস কন্টিনিউ, অর্থাৎ তুমি কাজটি করতে থাকো, করতে থাকো। তো কন্টিনিউয়াস মিন্স হচ্ছে কাজটি হচ্ছে, অর্থাৎ টেন্স ক্রিয়ার সময় হচ্ছে, অর্থাৎ বোঝাচ্ছে যে কি আপনি যদি পাস্টের সাথে অ্যাডজাস্ট করেন যে পাস্টে কোনো কাজ হচ্ছিল, প্রেজেন্টের সাথে যদি আপনি অ্যাডজাস্ট করেন তা হবে প্রেজেন্টে কোনো কাজ হইতেছে। ফিউচারের সাথে যদি আপনি এই কন্টিনিউয়াসকে অ্যাডজাস্ট করেন তখন মিন্স হবে ফিউচারে কোনো কাজ হইতে থাকিবে, কোনো কাজ হইতে থাকিবে, মিন্স হচ্ছে কন্টিনিউয়াস। তারপর হচ্ছে পারফেক্ট। দেখেন পারফেক্ট কি? পারফেক্ট আমরা কখন ইউজ করে থাকি? একজন মানুষকে কখন আমরা পারফেক্ট বলি? মনে করেন একজন মানুষ খুব সুন্দর করে ড্রেস আপ করলো, একদম কোটো টাই ইউজ করে ড্রেস আপ করলো, করার পরে আমরা কি বললাম একদম পারফেক্ট লাগছে আপনাকে। পারফেক্ট মিন্স কি? একদম খুব সুন্দর লাগছে, মানে একদম পারফেক্ট ড্রেসে, মানুষে, তার তার ড্রেসিং যে স্টাইলস রয়েছে, তার পার্সোনালিটি রয়েছে, পুরাটা পার্সোনালিটি ফিক্সড হয়েছে, অর্থাৎ অ্যাডজাস্ট হয়েছে, তখন আমরা বলি পারফেক্ট। পারফেক্ট কখন হয়? যখন কাজটি হয়ে যায়। ভালো করে বুঝেন, কাজটি যখন হয়ে যায় তখন আমরা পারফেক্ট বলি, হওয়ার পূর্বে পারফেক্ট বলা যায় না। কন্টিনিউয়াস চলছে, পারফেক্ট বলা যায় না। এখন মনে করেন আমি ড্রেস দিয়েও এক্সাম্পল আপনাদেরকে দেই, তো ভালো করে বুঝতে পারবেন। একজন মানুষ কী করছে? ড্রেস আপ করছে, বর্তমানে ড্রেস লাগাচ্ছে, আপনি কি পারফেক্ট বলবেন নাকি? না, পারফেক্ট তাকে বলবেন না। অথবা একজন মানুষ কী করছে? এখনও ড্রেস লাগায়নি, আপনি তাকে পারফেক্ট বলবেন না, ড্রেস নিয়ে পারফেক্ট বলবেন না। যখন ড্রেসটি সে কী করবে? ড্রেসটি পরিধান করবে, যখন পরিধান করে একদম টাইট ইউজ করে পুরাটা কাজ সম্পূর্ণ করে নেবে, তখন আপনি বলবেন যে পারফেক্ট। কিন্তু এই কাজটা কিন্তু লেট হবে না, লেট হলে তো পারফেক্ট থেকে চলে যাবে। অর্থাৎ আপনি এইমাত্র কাজটি হয়েছে আর আপনি দেখেছেন বলছেন পারফেক্ট। আরও একটি এক্সাম্পল দিই আপনাদেরকে, ভালো করে বুঝেন। পারফেক্ট শব্দটি বুঝেন প্রথমে, তারপরে টেন্সে আমরা যাব। যেমন একজন মানুষকে আমরা পারফেক্ট কোন সময় বলি? যে মানুষটা খুব পারফেক্ট মানুষ, যে মানুষটা যদি সব দিক থেকে পারফেক্ট হয়, যেমন মানুষটা লয়াল, তারপরে মানুষটা হচ্ছে সোশিয়াল, তারপরে এডুকেটেড, তারপরে মানুষটা একদম পার্সোনালিটি ঠিকই আছে, মানুষটা তার সব কিছু ঠিক আছে। মানুষের চেহারা দিয়ে, মানুষের কালার দিয়ে মানুষকে জাজ করা হয় না, মানুষের গুণ দিয়ে, অর্থাৎ গুণের দিক থেকে মানুষটা খুব ভালো, মানুষের সাথে খুবভাবে অ্যাডজাস্ট হয়ে মিলে চলতে পারে, মানুষের সাথে সে যোগাযোগ ভালো স্থাপন করতে পারে, মানুষের ইমোশন বুঝে, সময় বুঝে, ব্যবস্থা বুঝে মানুষের সাথে ট্রেড করে, তো ওই মানুষকে আমরা পারফেক্ট বলি। কোন সময় বলি? যখন তার ট্রেড আমরা দেখতে পাই, অর্থাৎ ওনার ব্যবহার আমরা দেখতে পাই। মানুষকে অবজার্ভ করার পর আমরা তাকে পারফেক্ট বলে থাকি, অবজার্ভ করার পর পারফেক্ট বলে থাকি, অর্থাৎ কাজটি হওয়ার পর পারফেক্ট বলা হয়। আরেকটি আমি এক্সাম্পল দিই, যদি আপনি একটি গড় তৈরি করেন, গড়টি তৈরি করার পর যখন সম্পূর্ণ হয়ে যাবে, কাজ ক্লিয়ার হয়ে যাবে, কাজটি শেষ হয়ে যাবে, তখন আপনি গড়টি দেখে বলবেন হ্যাঁ অনেক সুন্দর গড়টি হয়েছে, পারফেক্ট একটি গড় হয়েছে। তো পারফেক্ট শব্দটা আমরা এইভাবে ইউজ করে থাকি। তো এই এক্সাম্পলস থেকে, আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম পারফেক্ট মিন্স হচ্ছে কোনো একটি কাজ ঘটে গিয়েছে, তখন ওই কাজকে আমরা পারফেক্ট বলি। এখন ঘটে গিয়েছে মিন্স হচ্ছে কি অনেক আগে ঘটে গিয়েছিল নাকি? এখন যদি আপনি মনে করেন এক সপ্তাহ আগে একটি কাজ ঘটে গিয়েছে, এই কাজটি এক সপ্তাহ পর পর্যন্ত পারফেক্ট থাকবে নি? আপনারা বলেন, এক সপ্তাহ পর কাজটি অনেকটা সৌন্দর্য কমে যাবে, অনেকটা সরে যাবে। অর্থাৎ এই মাত্র বা একটু আগে বা আজকের দিনের মধ্যে একটি কাজ ঘটেছে, এই কাজকে দেখে আপনি তাকে বলছেন পারফেক্ট বা ইমপারফেক্ট বলছেন, তখন এই জায়গার মধ্যে আমরা পারফেক্ট ইমপারফেক্ট ইউজ করে থাকি কোন সময়? যখন কাজটি হয়ে গিয়েছে একটু আগে বা আজকের দিনের মধ্যে। তো আমরা টেন্সের ক্ষেত্রে যদি পারফেক্ট ইউজ করি তাহলে কি হবে? পাস্টের ক্ষেত্রে যদি ইউজ করে থাকি পাস্ট পারফেক্ট মিন্স কি অতীতে কোনো একটি কাজের পূর্বে হয়েছিল, অর্থাৎ হয়েছিল, হওয়ার পর আমরা পারফেক্ট বলেছি। প্রেজেন্টের মধ্যে যদি আমরা বলি প্রেজেন্ট পারফেক্টে আমরা কীভাবে বলবো? যে কাজটি একটু আগে হয়েছে, এই জন্য আমরা পারফেক্ট ইউজ করেছি। পারফেক্ট শব্দটা বোঝেন। তারপরে ফিউচারে যদি আমরা পারফেক্ট ইউজ করি, ভবিষ্যতে কোনো একটি কাজের পর একটি কাজ হবে, পারফেক্টলি হয়ে গিয়েছে, তা আমরা বলবো পারফেক্ট। এরপরে দেখেন পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ একটি কাজ হয়ে গিয়ে এখন অবধি পর্যন্ত চলিতেছে, একটি কাজ হয়ে গিয়ে এখন পর্যন্ত চলিতেছে, তাকে আমরা বলবো পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমি যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে মিন্স কি? ভালো করে বুঝেন। অনেক টিচাররা বোঝান যে সিন্স ফর আসলে আপনারা মনে করবেন প্রেজেন্ট পারফেক্ট, না তা নয়। আসল মিন্স হচ্ছে আপনাকে সেন্স বুঝতে হবে। সেন্স কি?
দেখেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে মিন্স কি বোঝাচ্ছে, আপনাদেরকে অর্থ কি দিচ্ছে, অর্থ হচ্ছে যে সকালে বৃষ্টি শুরু হয়, আরম্ভ হয় এবং এখন অবধি পর্যন্ত বৃষ্টি চলিতেছে। যখন বৃষ্টি আরম্ভ হয়ে যায় তখন পারফেক্ট, বৃষ্টি হয়ে গিয়েছে অর্থাৎ পারফেক্ট। কিন্তু বৃষ্টি যে আরম্ভ হয়ে শেষ হয়নি, কন্টিনিউয়াস এখনও চলতে আছে, এই জন্য পারফেক্ট হয়ে কন্টিনিউয়াস, তাকে আমরা বলি পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি এই 4টি শব্দ থেকে আপনারা টেন্সের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এখন আমরা ডাইরেক্টলি টেন্সে যাব এবং প্রত্যেকটি টেন্সকে আমরা একে একে বোঝার চেষ্টা করব। আমরা প্রেজেন্ট থেকে শুরু করি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে দেই তাহলে আরো সুন্দর হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভালো করে বুঝবেন। প্রেজেন্ট মিন্স হচ্ছে বর্তমান, আমরা দেখেছি, আর ইনডিফিনিট মিন্স হচ্ছে অনির্দিষ্ট। টেন্স হচ্ছে ক্রিয়ার সময়, কাজের সময়, অর্থাৎ বর্তমানে কোনো কাজ হয় অথবা হইতেছে অথবা হয়েছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট মিন্স হচ্ছে বর্তমান। তো আমরা দেখি এখন হইতেছে নাকি হয় নাকি হয়েছে, তো এইভাবে আমরা বুঝবো। বর্তমানে কোনো কাজ হয়, যদি হইতেছে কই তা আমরা বলি তাহলে কন্টিনিউয়াসে চলে যাবে, যদি হয়েছে বলি তাহলে পারফেক্টে চলে যাবে, যদি বলি হয়ে কন্টিনিউয়াস চলছে তা পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে। তো আমরা জানি বর্তমানে অনির্দিষ্ট মিন্স কি, বর্তমানে কাজটি হয়, বর্তমানে কাজটি হয় কিন্তু সময় আমাদেরকে নির্ধারণ করে দেয় না, তাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা এক্সাম্পল দেই, ফর্মুলা বুঝি। ফর্মুলা বোঝার পূর্বে একটি জিনিস আপনাদেরকে লিখে দেই, একটি ইন্ডিকেট দিয়ে দেই আপনাদেরকে, যাতে বুঝতে সুবিধা হয় এবং আমি এই জায়গার মধ্যে আপনাদেরকে বোঝাতেও পারি। মনে রাখবেন ভার্বের 3টি ফর্ম রয়েছে, ভার্বের 3টি ফর্ম রয়েছে, 3টি রূপ রয়েছে। নাম্বার 1 হচ্ছে আমরা জানি সবে প্রেজেন্ট রূপ, ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, যাকে আমি ভার্ব 1 বলে ইন্ডিকেট করব। ভালো করে বুঝেন, V1 বলবো, বি মিন্স ভার্ব আর 1 মিন্স 1, অর্থাৎ প্রেজেন্ট রূপকে আমি 1 ধরবো। তারপর হচ্ছে পাস্ট বা সেকেন্ড রূপ বলতে পারেন, তাকে আমি B2 বলবো। প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপলের মধ্যে পাস্ট পার্টিসিপলকে আমি B3 ইন্ডিকেট করব। ভালো করে বুঝেন, না হলে ফর্মুলায় গিয়ে অসুবিধা হবে, কারেক্ট টেন্সে গিয়ে অসুবিধা হবে। অর্থাৎ ভার্বের 3টি ফর্ম রয়েছে, প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ এন্ড পাস্ট পার্টিসিপল রূপ। তো এই জায়গার মধ্যে আমি প্রেজেন্ট রূপকে সবসময় B1 বলে ধরবো, তাহলে যাতে সময়টা কম লাগে এবং আমাদের স্পেস কম জায়গার মধ্যে আমরা লিখতে পারি ফর্মুলা। পাস্টকে আমি B2 বলে ইন্ডিকেট করব এন্ড পাস্ট পার্টিসিপলকে B3 বলে ইন্ডিকেট করব, এই কথাটি মনে রাখবেন। সেকেন্ড আরেকটি কথা মনে রাখবেন, আমি সাবজেক্টকে S বলে ইন্ডিকেট করব এন্ড অবজেক্টকে O বলে ইন্ডিকেট করব। মনে রাখবেন, S ফর সাবজেক্ট, O ফর অবজেক্ট, তখন ইজিলি হয়ে যাবে। অর্থাৎ একটি ফর্মুলা সুন্দর মতে আমি কম জায়গায়, ছোটো জায়গার মধ্যে লিখতে পারবো এবং বোঝাতে পারবো, এই কথাটি মনে রাখবেন। এখন আমরা শুরু করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানলাম, বুঝলাম যে বর্তমান সময়ে অনির্দিষ্ট কোনো কাজ বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমরা এখন এক্সাম্পল দেই, ফর্মুলা দেখি, তারপরে আরো ভালো করে আমাদের ক্লিয়ার হবে। F ফর ফর্মুলা, আমরা ফর্মুলা দেখি কি হতে পারে। ফর্মুলা হবে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। ভালো করে বুঝেন, সাবজেক্ট S মিন্স সাবজেক্ট, B মিন্স ভার্ব 1 প্রেজেন্ট রূপ ভার্বের, এন্ড O ফর অবজেক্ট। তো আমরা একটি এক্সাম্পল লিখি, যেমন ইউ সিং এ সং, তুমি একটি গান গাও, ইউ সিং এ সং। আরেকটা এক্সাম্পল লিখি, যেমন দে প্লে। আরেকটা এক্সাম্পল লিখি, যেমন
ভালো করে বুঝেন, ভালো করে বুঝে আমি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট হবে, সাবজেক্ট হচ্ছে ইউ। আমরা ফার্স্ট ক্লাসের মধ্যে সাবজেক্ট চিনেছি, সাবজেক্ট হচ্ছে দে, তারপরে সাবজেক্ট হচ্ছে উই। এই সবগুলি সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়ে এসেছি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন থেকে এবং থার্ড পারসন প্লুরাল নিয়ে এসেছি। প্লুরাল কি সিঙ্গুলার কি ফার্স্ট ক্লাসে আলোচনা করা হয়েছে। তো এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিনিং কি দিচ্ছে দেখেন, ইউ সিং এ সং, তুমি একটি গান গাও, তুমি একটি গান গাও, তুমি গেয়েছিলে না, তুমি গাইবে না, তুমি একটি গান গাও। অর্থাৎ কখন গাও তা কোনো নির্দিষ্ট নয়। যদি আমি বলি এখন গাও তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। অর্থাৎ তুমি একটি গান গাও, তুমি একটি গান গাও অর্থ কি দিচ্ছে আমাদেরকে, বর্তমান সময়ে কোনো একটি কাজ হয় কিন্তু তা নির্দিষ্ট করে দেয় না কখন হয়, তা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা। সেকেন্ড এক্সাম্পলের মধ্যে আমি লিখেছি দেখেন, দে প্লে, তারা খেলায়, কখন খেলায় কোনো নির্দিষ্ট করে সময় দেয় না। এই প্লে যে কাজটি, এই জায়গার মধ্যে কাজ হচ্ছে সিং, এই জায়গার মধ্যে কাজ হচ্ছে প্লে, এই জায়গার মধ্যে কাজ হচ্ছে রান। অর্থাৎ সিং যে কাজ করা একটি কাজ, এই কাজটি কখন হয় তা নির্দিষ্ট করে দিচ্ছে না। প্লে যে কাজ, এই কাজটি কখন হয় তা নির্দিষ্ট করে দিচ্ছে না। রান যে কাজটি, এই কাজটি কখন হয় তা নির্দিষ্ট করে দিচ্ছে না। অর্থাৎ এগুলি সব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের এক্সাম্পলস। অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কীভাবে জানবো, কীভাবে চিনবো, আমরা একটি সেন্টেন্স দেখেই আমরা চিনতে পারবো। দুইটা ওয়েতে আমরা চিনতে পারবো। নাম্বার 1 হচ্ছে যে বা যারা একটু এক্সপার্ট রয়েছেন আপনারা মিনিং দেখে, সেন্স দেখে বুঝতে পারবেন এ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। অ্যান্ড কখনো কি হয়, কখনো আপনারা এই জায়গার মধ্যে তুলনামূলকভাবে ফর্মুলাটি দেখে, অর্থাৎ সাবজেক্টের পরে বারবার প্রেজেন্ট রূপ আসবে, তারপরে অবজেক্ট আসবে, দেখেই আপনি বলতে পারবেন এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ এগুলি কারেক্ট টেন্সের মধ্যে কাজে লাগে, কিন্তু কারেক্ট টেন্সের মধ্যে আরো 1-2টি ফর্মুলা এক্সট্রা রয়েছে যেগুলি আমরা নেক্সট পেজের মধ্যে আলোচনা করব। তো মনে রাখেন, ভালো করে বুঝেন, ফর্মুলাটি ইয়াদ করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখন দেখেন এগুলি আমি ভার্ব ইউজ করে এবং অবজেক্ট ইউজ করে দিয়েছি এবং এগুলি সব হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ কি নেগেটিভ কি ফার্স্ট ক্লাসের মধ্যে আলোচনা করা হয়েছে, হাবোধক এবং নাদবোধক। এগুলি কিভাবে আমরা নেগেটিভ তৈরি করব এ নিয়ে আমরা আলোচনা করি। এই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট থিম। টেন্স বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, টেন্সের এক্সাম্পলও দেখলাম। এখন কিন্তু সবসময় যে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অবজেক্ট হবে কি না তা আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে। আপনাকে যে ইজি একটি সেন্টেন্স দিয়ে বলবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন টেন্স বলবে তা না, এরকম মনে করবেন না। একদম আপনাকে 6 সেন্টেন্স বুঝতে হবে। 6 সেন্টেন্স কীভাবে, আমরা প্রত্যেকটি সেন্টেন্স থেকে 6টি সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমন ইউ সিং এ সং, ইউ সিং এ সং, এই হচ্ছে পজিটিভ সেন্টেন্স অর্থাৎ হাবোধক সেন্টেন্স। এই হাবোধককে আমরা নেগেটিভ কীভাবে তৈরি করব, ইউ ডু নট সিং এ সং। ভালো করে বুঝেন, এই হচ্ছে নাম্বার 1 সেন্টেন্স, এই হচ্ছে নাম্বার 2 সেন্টেন্স। যেখানে এই জায়গা আমরা শুধু অ্যাফার্মেটিভ শিখেছি, নেগেটিভ কীভাবে আপনারা তৈরি করবেন, নেগেটিভ তৈরি করবেন ইউ ডু নট সিং এ সং, অর্থাৎ তুমি একটি গান গাও না, তুমি একটি গান গাও না। দেখুন ডু নট কেন আসলো, এই ডু নটটি হচ্ছে ফর্মুলা নেগেটিভ তৈরি করার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি সেন্টেন্সকে নেগেটিভ তৈরি করার যে সিস্টেম রয়েছে তা হচ্ছে ডু নট ইউজ করে তৈরি করা হয়, তা হচ্ছে ফর্মুলা, তা আমাদের কোনো নিজে থেকে তৈরি করিনি। এই জায়গায় দেখেন ভালো করে বুঝেন, ইউ ডু নট সিং এ সং, এই জায়গায় যদি বলেন বলে সাবজেক্ট কই, তারপরে ভার্ব ওয়ান কই, এই জায়গার মধ্যে দেখেন ইউ হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ডু হচ্ছে মেইন ভার্ব হিসাবে ইউজ হয়েছে, অ্যান্ড নট এসেছে নেগেটিভ বানানোর জন্য। এই যে সিং এ সং পুরোটা হয়ে গিয়েছে অবজেক্ট, বা আপনি বলতে পারেন তাকে বলা হয় রিমাইন্ডার বলা হয়, অনেক কিছু নাম দেওয়া হয়, এগুলি হয়ে গিয়েছে। তো এই জায়গার মধ্যে ইউ ডু হচ্ছে মেইন ভার্ব অ্যান্ড নট হচ্ছে নেগেটিভ তৈরি করার জন্য এসেছে। তো আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ বুঝেছি। এখন দেখেন এই জায়গা থেকে আমরা ইয়েস নো কোয়েশ্চন তৈরি করতে পারবো, একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। কিভাবে, যদি আমরা এই ডুটি দিয়ে সামনে নিয়ে আসি, অর্থাৎ ডু নিয়ে আসলাম, ইউ চলে গেল ওই জায়গায়, ইউ সিং এ সং, কোয়েশ্চন মার্ক হবে। অর্থাৎ তার সেন্টেন্স আমরা দেখলাম যে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গিয়েছে। ইন্টারোগেটিভের মধ্যে আমরা দেখেছি 2 ধরনের হয় থাকে, একটি হচ্ছে স্পেসিফিক, একটি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন। অর্থাৎ এই কোয়েশ্চনটি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন, অর্থাৎ তাকে প্রশ্ন করা হচ্ছে ডু ইউ সিং এ সং, তুমি কি গান গাও, তুমি কি একটি গান গাও, ডু ইউ সিং এ সং, তুমি কি একটি গান গাও, তা বলতে বোঝা হচ্ছে এফার্মেটিভ সেন্টেন্স, হচ্ছে হাবোধক সেন্টেন্স। এখন এই জায়গার মধ্যে যদি আমি সেম সেন্টেন্সকে নেগেটিভ তৈরি করি, তা হবে ডু ইউ নট সিং এ সং। ভালো করে বুঝেন এবং এগুলি আপনারা খাতাতে লিখবেন, লিখে প্র্যাকটিস করবেন। এগুলি স্পোকেন ক্লাসের মধ্যে আমি প্র্যাকটিস করিয়েছি।
আপনারা স্পোকেন ক্লাসের জন্য এগুলো ইম্পর্টেন্ট। আপনাদের বুঝিয়ে দেবো কীভাবে আপনারা যদি সাবজেক্ট চেঞ্জ করেন, ভার্ব চেঞ্জ করেন, হাজার হাজার আপনারা লাখ লাখ সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর যখনও আপনি এবল টু মেক মোর সেন্টেন্সেস ইউ ক্যান এবল টু স্পিক ইংলিশ প্রপারলি, তখন আপনি ইংলিশ স্পিক করতে পারবেন। তো দেখেন, ডু ইউ সিং এ সং, ডু ইউ নট সিং এ সং, এই হচ্ছে অ্যাফার্মেটিভ, এই হচ্ছে নেগেটিভ। এখন দেখেন আমরা আরেকটি সেন্টেন্স তৈরি করব, তা হচ্ছে স্পেসিফিক কোয়েশনস। অর্থাৎ স্পেসিফিক কোয়েশন কাকে বলে আমরা বুঝেছিলাম যে যার প্রশ্নের জবাব একটি সেন্টেন্স দিয়ে দিতে হয়, ইয়েস নো দিয়ে হয় না, এবং WH ফ্যামিলি থেকে ওয়ার্ড আসে, তাকে আমরা স্পেসিফিক কোয়েশন বলি। আমি যদি হয় দিয়ে লিখি, হয় না দিয়ে হাউ দিয়ে সুন্দর হবে। How do you sing a song? তাকে প্রশ্ন করা হচ্ছে হাউ ডু ইউ সিং এ সং, তুমি কিভাবে একটি গান গাও, তুমি কিভাবে একটি গান গাও। হাউ ডু ইউ সিং এ সং, হাউ মিন্স কি হচ্ছে কিভাবে। অন্য কয়েকটি আমি মনে রাখবেন, হোয়াই মিন্স হচ্ছে কেন, WHY হোয়াই, এগুলো লিখে দিই আপনারা মনে রাখবেন। হোয়াই হচ্ছে কেন, হাউ হচ্ছে কিভাবে, হোয়াট হচ্ছে কি, সব কোয়েশ্চন মার্ক হবে। হোয়ার হচ্ছে কোথায়, তারপরে হোয়েন হচ্ছে কখন, উইথ হোম কাহার সাথে, ফর হোয়াট কিসের জন্য, এগুলি আপনারা এগুলি শিখে নেবেন, কাজে আসবে। আমি আপনাদেরকে দিয়ে দেব, আপনারা হোমওয়ার্ক তৈরি করবেন, আমাকে হোমওয়ার্কগুলি দেখাবেন। তো আমরা এই সেন্টেন্সই হচ্ছে হাউ ডু ইউ সিং এ সং, তুমি কিভাবে গান গাও। তা হবে কি এফার্মেটিভ। আমরা নেগেটিভ কীভাবে তৈরি করব দেখি। নেগেটিভ আমরা তৈরি করব হাউ ডু ইউ নট সিং এ সং। ভালো করে দেখেন, এই হচ্ছে 6টি বাক্য, এই হচ্ছে 6টি বাক্য। অ্যাসার্টিভের নাম্বার 1 এফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইয়েস নো কোয়েশন, এফার্মেটিভ নেগেটিভ, স্পেসিফিক কোয়েশন, এফার্মেটিভ নেগেটিভ, এগুলি আপনারা শিখবেন, বুঝবেন। তখন এই সব সেন্টেন্সেস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের সেন্টেন্স। যদি আপনারা এই 6টি সেন্টেন্স না জানেন, না বুঝেন কীভাবে তৈরি হয়, কোন সেন্টেন্স থেকে কোন সেন্টেন্স আসে, তাহলে শুধু যে আপনাকে ইউ সিং এ সং দেবে আর আপনি দেখে বলবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে, তা না। এগুলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তখনই আপনি এই 6টি সেন্টেন্স দেখেই বলবেন এই 6টি সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের সেন্টেন্স। অর্থাৎ এই 6 ধরনের সেন্টেন্স হবে, এর বাইরে সেন্টেন্স হবে না। আরও 2-1টি আমরা সেন্টেন্স দেবো যাকে সিম্পল প্রেজেন্ট বলে। সিম্পল প্রেজেন্ট থেকে আমরা এক্সাম্পল দেখবো এবং বোঝার চেষ্টা করব। সেম তেমনিভাবে যদি এই জায়গার মধ্যে আমি দে প্লে দিয়ে ইউজ করতাম, তাহলে হতো দে প্লে, দে ডু নট প্লে, ডু দে প্লে, ডু দে নট প্লে, হোয়াই ডু দে, হাউ ডু দে প্লে, হাউ ডু দে নট প্লে, মিনিংও ডিফারেন্স হতো। সেম আমি যদি উই রান এভরিডে, আমি এই রান দিয়ে সেন্টেন্সটি এই জায়গায় ক্রিয়েট করতাম, তাহলে হতো উই রান, উই ডু নট রান, ডু উই রান, ডু ইউ উই নট রান, হাউ ডু উই রান, হাউ ডু উই নট রান, এভাবে হতো। তো আপনারা এই যে কনজুগেশন রয়েছে, এই যে 6টি সেন্টেন্সেস রয়েছে, এই 6টি সেন্টেন্সের মধ্যে আপনারা শুধুমাত্র কয়েকটি সাবজেক্ট ইউজ করতে পারবেন। 3rd সিঙ্গুলার নাম্বার কোনো সাবজেক্ট ইউজ করতে পারবেন না। পার্সন আমরা ফার্স্ট ক্লাসের মধ্যে আলোচনা করেছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো এই ফর্মুলার মধ্যে আপনারা 3rd সিঙ্গুলার নাম্বার ইউজ করতে পারবেন না। 3rd সিঙ্গুলার নাম্বারের জন্য আলাদা আমি এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। অর্থাৎ এই 6 সেন্টেন্সের মধ্যে আপনারা সাবজেক্ট হিসাবে ইউজ করতে পারেন, ইউ ইউজ করতে পারেন, আই ইউজ করতে পারবেন, উই ইউজ করতে পারবেন, দে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এনি প্লুরাল সাবজেক্ট ইউজ করতে পারবেন, প্লুরাল সাবজেক্ট ইউজ করতে পারবেন। কোনো সিঙ্গুলার সাবজেক্ট ইউজ করতে পারবেন না। অর্থাৎ হি, শি, ইট অথবা যে কোনো সিঙ্গুলার একটি বস্তু নিয়ে আপনারা 3rd পার্সন ইউজ করলেন, মাই ফাদার, মাই মাদার, মাই ফ্রেন্ড, এগুলি সব হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এগুলি ইউজ করতে পারবেন না। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে একটি ক্লাস করব। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে দেখবেন আপনারা কখন কীভাবে সিঙ্গুলার হয়, কীভাবে প্লুরাল হয় এবং ভার্বের সাথে সাবজেক্টের সাথে কীভাবে ইউজ করা হয়। তো আমরা এতটুকু বুঝলাম। আপনারা কি করবেন, এই জায়গায় দেখেন আপনাদেরকে আমি প্র্যাকটিস বলে দিচ্ছি। আমি হাউ দিয়ে ইউজ করেছি, আপনারা হোয়াই দিয়ে ইউজ করবেন। হোয়াই ডু ইউ সিং এ সং, তুমি কেন একটি গান গাও। হাউ ডু ইউ সিং এ সং, তুমি কিভাবে একটি গান গাও।
হোয়াট ডু ইউ সিং এ সং, তুমি কি একটি গান গাও। হোয়ার ডু ইউ সিং এ সং, তুমি কোথায় একটি গান গাও। হোয়ান ডু ইউ সিং এ সং, তুমি কখন একটি গান গাও। এইভাবে আপনারা বার্ব চেঞ্জ করবেন, সিঙ্গের জায়গায় যে কোনো একটি বার্ব ইউজ করেন, কিন্তু বার্বের প্রেজেন্ট রূপ হবে, বার্বের বারবান হবে, প্রেজেন্ট রূপ হবে। অর্থাৎ আপনারা ইউজ করতে পারেন ইউ সিট, তুমি বসো। ইউ রিড, তুমি পড়ো। ইউ স্টাডি, তুমি স্টাডি করো। ইউ রাইট, তুমি লেখো। ইউ গো, তুমি যাও। ইউ কাম, তুমি আসো। এইভাবে আপনারা প্রত্যেকটি সেন্টেন্সকে তৈরি করতে পারেন। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, স্পেসিফিক, WH নো কোয়েশ্চন, তারপরে WH ওয়ার্ড ইউজ করতে পারেন। এরপরে এই সাবজেক্টগুলো ইউজ করতে পারেন। আমি ইউ দিয়ে দিয়েছি, তুমি আই দিয়ে বলো। আই সিং, আই ড্রিঙ্ক, আই টিচ, আই স্লিপ, আই গো, আই রাইট, আই রান। আপনি অনেকটা, আই সুইম, কত হাজার হাজার ভার্ব রয়েছে, আপনারা ইউজ করতে পারেন। তারপরে নেগেটিভ বানাতে পারেন, অ্যাফার্মেটিভ বানাতে পারেন, সেম প্রসেস হবে। অ্যান্ড উই দিয়ে তৈরি করতে পারেন। আপনারা বলতে পারেন উই স্লিপ, উই গো, উই কাম, উই বলে উই দিয়ে বলতে পারেন। দে দিয়ে বলতে পারেন, তারা খেলায়, দে প্লে, আমি লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব ইউজ করতে পারেন। আপনারা ইউজ করে করে সেন্টেন্সেস তৈরি করবেন। মোর অ্যান্ড মোর দেখবেন একসময় আপনারা যদি গ্র্যাজুয়েশন ছাত্র হয়ে থাকেন, এক্সামে গিয়ে একদম আপনারা কনফিডেন্সের সাথে আনসারিং করতে পারবেন, কোনো মুখস্থ করতে হবে না। নিজের নিজের থেকে ক্রিয়েটিভিটি ইউজ করে লেখার ক্যাপাসিটি চলে আসবে যদি এই প্রসেসগুলি আপনারা জানেন। আপনারা হয়তো অনেক টেন্সেস পড়েছেন, টেন্সের ক্লাস পড়েছেন, কিন্তু এই 6টি সেন্টেন্স দিয়ে কেউ আপনাদেরকে কখনো টেন্স পড়ায়নি আশা করি। তো আপনারা হচ্ছে ফার্স্ট এই 6টি সেন্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই 6টি সেন্টেন্স ইম্পর্ট্যান্ট। যখন এক্সামে আসবে এই 6টি সেন্টেন্স থেকে আসবে, তখন আপনাকে যে শুধু এই প্রথম সেন্টেন্স দিবে তা নয়, এই 6টি সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের সেন্টেন্স। তো এতটুকু আমরা বুঝেছি। সময় অতিরিক্ত না লাগিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই। আশা করি আপনারা বুঝেছেন। লিখবেন, লেখে প্র্যাকটিস করবেন। যদি মিস্টেক হয় আমাকে অনেক গ্রুপে জয়েন রয়েছেন, গ্রুপে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমার ডিপি লাগানো রয়েছে, আপনারা দেখতে পারেন। এবং আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে আপনারা হোমওয়ার্ক দিতে পারেন যে স্যার আমার ইচ্ছা, অনেকে আমাকে বলেন যে স্যার আমার ইচ্ছা আমি ইংলিশ শিখবো, কিন্তু এই প্রসেসগুলি হচ্ছে ইংলিশ। এইভাবে মোর দেন 20-30 কনজুগেশন যদি আপনারা শিখে যান, তাহলে আপনি এগুলো ইউজ করতে পারবেন এবং আপনার ডে টু ডে লাইফের মধ্যে সুন্দর করে ইংলিশ টকিং করতে পারবেন। তো প্রেজেন্ট ইনডিফিনিট আমরা দেখে নিলাম যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড আমরা দেখেছি থার্ড পারসন প্লুরাল বা অন্যান্য যে প্লুরাল রয়েছে সবগুলি দেখেছি। এখন দেখবো আমরা যে যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? সি রয়েছে, হি রয়েছে, ইট একটি রয়েছে, তারপরে আর অন্যান্য মাই ফাদার, মাই ব্রাদার, এইভাবে যা হতে পারে। যেমন আমি লিখে দিই একটি, তো আপনাদের কনফিউজ ক্রিয়েট হবে না। মাই সন লিখে দিই, আমার ছেলে, বা মাই সিস্টার, মাই কাজিন, অনেক কিছু হতে পারে। এগুলি সব হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন কি আমি ফার্স্ট ক্লাসে ভালো করে আলোচনা করেছি, আপনারা দেখতে পারেন ফার্স্ট ক্লাসে, ইংলিশ ক্লাসে গিয়ে দেখতে পারেন। তো এতটুকু আমাদের হয়ে গেল। এখন দেখেন, যদি একটি নোট লিখবেন, নোটটি তৈরি করবেন যে যদি সাবজেক্ট, যদি এস মিন সাবজেক্ট যদি থার্ড পারসন, পি ফর পারসন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, এস মিন সিঙ্গুলার, SIN লিখে নিই, সিঙ্গুলার নাম্বার হয়, তবে মেইন ভার্বের জায়গায়, অর্থাৎ MB লিখে দিই, মেইন ভার্বের জায়গায় S অথবা ES যুক্ত করিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি লিখেছি, নোটটি আপনারা লিখে নেবেন। এস মিন সাবজেক্ট যদি থার্ড পারসন, পি ফর পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সিঙ্গুলার নাম্বার কি, প্লুরাল নাম্বার কি, লাস্ট ক্লাসে আলোচনা করেছি। প্রথমে বলেছিলাম যে এই ক্লাসটি হচ্ছে ইম্পর্টেন্ট, যদি না বুঝেন নেক্সট ক্লাস বুঝবেন না। অর্থাৎ যদি আপনি নতুন এসে থাকেন, প্রথম ক্লাসটি কমপ্লিট করেন, তারপরে এই ক্লাসে আসেন। নাম্বার হয় তবে মেইন ভার্বের সাথে S অথবা S/ES যুক্ত করিতে হয়। এখন আমরা দেখব ওই এক্সাম্পল যেগুলি দিয়েছিলাম, সেম এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো, তখন কনফিউজ ক্রিয়েট হবে না। যেমন আমি লিখেছিলাম, কি লিখেছিলাম যে ইউ সিং এ সং, এই আমি এক্সাম্পল দিয়েছিলাম। তো ইউ সিং এ সং আমি লিখে নেই, ইউ লিখেছিলাম, সাবজেক্টটি বাদ দিয়ে আমি লিখে নেই সিং এ সং। অর্থাৎ এই জায়গায় যদি আমি সি ইউজ করি, তাহলে এই যে মেইন ভার্ব হচ্ছে, এই মেইন ভার্বের সাথে এস অথবা আমাদেরকে ES যুক্ত করতে হবে, না হলে রং হবে, আমার সেন্টেন্সটি ভুল হবে। অর্থাৎ তখন আমি ইউজ করতে হবে, এস লাগাতে হবে। অর্থাৎ হি সিংস এ সং বলতে হবে। অথবা আমি যদি হি দিয়ে বলি কি হবে, হি যদি আমি বলি হি গো, তো ES যুক্ত করতে হবে, গোস টু স্কুল।
ভালো করে বুঝবেন। হি গোজ টু স্কুল, এই জায়গায় দেখেন গড় পরে আমি ইএস যুক্ত করেছি, এই জায়গায় এস যুক্ত করেছি কেন? যদি বার্বের শেষে, বেশিরভাগ ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি দেখেছি বার্বের শেষে যে বার্বটি হবে, বার্বের শেষের যে লেটার হবে, এই লেটারটি যদি অ হয় তাহলে ইএস যুক্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং যদি অন্যান্য লেটার হয় তাহলে এস যুক্ত হয়, এগুলি মনে রাখবেন। এখন আমরা এই কনজুগেশনটি দেখে নেই যে কীভাবে 6টি সেন্টেন্স হবে, এই 6টি সেন্টেন্স বুঝে নেই, তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই কনজুগেশন, এই সিস্টেমের মধ্যে আপনারা এই সাবজেক্টসগুলো ইউজ করতে পারবেন। হি, শি, ইট অ্যান্ড অন্যান্য যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রত্যেকটি আপনারা সাবজেক্ট ইউজ করবেন। এখন দেখেন ফার্স্ট ইনডিফিনিট টেন্স কতটা আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হচ্ছে, কতটা বুঝতে হচ্ছে। এই 6টি সেন্টেন্স থেকে আপনার কারেক্ট টেন্সে আসবে, 6টি সেন্টেন্স থেকে আসবে। যদি আপনি একটি সেন্টেন্স বুঝেন, শুধু এই সেন্টেন্সটি বুঝলেন, বাকি 5টি সেন্টেন্স বুঝলেন না, যদি 5টি সেন্টেন্স আসে আপনি বুঝতেই পারবেন না যে কোন টেন্স হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট নাকি কন্টিনিউয়াস, আপনার কনফিউজ ক্রিয়েট হবে। এই জন্য আমি আলোচনা করে নিই। এরপরে রয়েছে সিম্পল, আমরা কয়েকটি সেন্টেন্স দেখব। হি গোজ টু স্কুল, এই জায়গা নেগেটিভ কীভাবে হবে? এই হচ্ছে ইনফরমেটিভ, তো আমরা নেগেটিভ তৈরি করি। হি ডু, ডু দেখেন ডু একটি ভার্ব, আর আমি বলেছিলাম সাবজেক্টের পরে মেইন ভার্ব আসবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস, আমি লিখেছিলাম যে আপনারা দেখেছেন সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব আসবে, অর্থাৎ সাবজেক্টের পরে যে ভার্বটি আসছে তা হচ্ছে মেইন ভার্ব, আর মেইন ভার্বের সাথে আমরা কী করতে হবে? এস অথবা ইএস যুক্ত করতে হবে, অর্থাৎ শেষে ও এসেছে আমরা ইএস যুক্ত করব, অর্থাৎ হয়ে গেল হি ডাজ। আর যেহেতু আমরা নেগেটিভ করতে যাচ্ছি তো নট তৈরি লাগাবো, হি ডাজ নট গো হবে, আর এই জায়গায় চেঞ্জ হবে না, গোস হবে না। এক বাক্যের মধ্যে মেইন ভার্ব যে রয়েছে, এই মেইন ভার্বের সাথে এস বা ইএস লাগে, অর্থাৎ পরের ভার্বের সাথে নয়, এই জন্য গো হবে। হি ডাজ নট গো টু স্কুল। আপনারা আশা করি বুঝেছেন, কোনো কনফিউজ নেই। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে হি, আর সাবজেক্টের পরেই মেইন ভার্ব আসবে, আমরা ফর্মুলা জানি। এই জন্য এই হচ্ছে মেইন ভার্ব, আর শেষে ও এসেছে এই জন্য ইএস যুক্ত করেছি, আর যেহেতু আমি নেগেটিভ বানাচ্ছি তাই নট যুক্ত করেছি, তো হয়ে গেল হি ডাজ নট গো টু স্কুল। ডাজ নটের শর্ট ফর্ম কি, ডু নটের শর্ট ফর্ম কি লিখে দেবো, আপনারা লিখে নিতে পারেন। তারপরে আমরা এগুলি যদি ইনফরমেটিভ তৈরি ইন্টারোগেটিভ তৈরি করি তাহলে কি হবে? ডাজ দিয়ে তৈরি হবে, ডাজ হি গো টু স্কুল, অর্থাৎ কোয়েশ্চন মার্ক হবে। কিন্তু প্রশ্ন করা হচ্ছে ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? বা এই জায়গায় যদি আমি বলতাম তোমার ভাই, ডাজ ইউর ব্রাদার গো টু স্কুল, ডাজ ইউর ব্রাদার, এই জায়গায় আমি হির জায়গায় থার্ড পারসন যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারি। এই হচ্ছে এফার্মেটিভ। নেগেটিভ কীভাবে হবে? ডাজ হি নট গো টু স্কুল, দেখতে পাচ্ছেন আপনারা নেগেটিভ হয়ে গিয়েছে। তারপরে আমি এফার্মেটিভ ইউজ করব কীভাবে, WH কোয়েশন কীভাবে ইউজ করব, এই জায়গায় আমি ইউজ করব সেম হবে, হোয়াই ডাজ হি গো টু স্কুল, সেম হবে। নেগেটিভ হবে কীভাবে? হোয়াই, আপনারা লিখবেন এই সেন্টেন্সটি আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা এই সেন্টেন্সটি আমাকে লিখে কমেন্ট করবেন যে স্যার এই সেন্টেন্সটি আমি লিখেছি, আপনার ক্লাসটি বুঝে আপনারা এই সেন্টেন্সটি লিখবেন যে WH কোয়েশন তৈরি করে, অর্থাৎ স্পেসিফিক কোয়েশনের নেক্সট যে নেগেটিভ হবে এই সেন্টেন্সটি কীভাবে তৈরি হবে আপনারা লিখবেন। এই 6টি সেন্টেন্স জানা রাখতে হবে, না হয় আপনাকে কনফিউজ ক্রিয়েট হবে। এই 6টি সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটর সেন্টেন্স, সাবজেক্ট থার্ড পারসন দিয়ে, অর্থাৎ থার্ড পারসন হয়ে চেঞ্জ হয়েছে এই জন্য। এখন আমরা আরেকটি জিনিস দেখব, ডু নটের শর্ট ফর্ম হচ্ছে, ডু নট এর শর্ট ফর্ম হচ্ছে ডোন্ট, এন দিয়ে অ্যাপোস্ট্রফি টি, মনে রাখবেন এই ডোন্ট ইউজ করা হয়, ডু নটের শর্ট ফর্ম ডোন্ট ইউজ করা হয়, এবং ডাজ নট, ডাজ প্লাস নট হবে ডাজেন্ট, এন অ্যাপোস্ট্রফি টি, মনে রাখবেন এগুলি হচ্ছে শর্ট ফর্ম। কখনো আসে তো কখনো শর্ট ফর্ম দিয়ে আপনাকে কনফিউজ করতে পারে। এই জায়গায় ডাজ নট না দিয়ে ডাজেন্ট দিয়ে দিবে, তো আপনি মনে করবেন যে কোন টেন্স থেকে আসছে, স্যার তো পড়াননি। অর্থাৎ আর এই জন্য প্রত্যেকটি সেন্স যাতে ক্লিয়ার হয় এই জন্য আপনাদেরকে লিখে দিচ্ছি। ডু নটের শর্ট ফর্ম হচ্ছে ডন্ট, ডাজ নটের শর্ট ফর্ম হচ্ছে ডাজেন্ট। তো আশা করি আপনারা এইটুকু লিখেছেন। আমি একটু জল পান করে নিই। এখন আমরা দেখব সিম্পল প্রেজেন্ট বলে
এই প্রেজেন্ট ইনডিফিনিট থেকে আরও কিছু সেন্টেন্সেস আসে, এগুলি দেখব কিভাবে আসতে পারে। যেমন যদি কোনো সেন্টেন্সেস একদম 100% সত্য সেন্টেন্স হয়, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এগুলি প্রেজেন্ট ইনডিফিনিটে আসবে। মনে রাখবেন কারেক্ট টেন্সে কাজে আসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। যদি কোনো বাস্তবতা বোঝাতে চায়, যেমন হি ইজ এ বয়, তা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। যেমন আমি যদি বলি দেখতে পাচ্ছেন, এই ধরনের সেন্টেন্সগুলি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের সেন্টেন্স হবে। এগুলি দিয়ে নেগেটিভ তৈরি করতে পারবেন, এফার্মেটিভ তৈরি করতে পারবেন। হি ইজ এ বয়, হি ডাজ নট এ বয়, বা হি ইজ নট এ বয়, হি ইজ নট এ বয় হবে, হি ইজ এ বয়, হি ইজ নট এ বয়, অথবা দিস ইজ এ বার্ড, দিস ইজ নট এ বার্ড। এভাবে এই সেন্টেন্সগুলি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের সেন্টেন্স আসে। যেমন আমি যদি বলি দিস ইজ এ বার্ড, দিস ইজ নট এ বার্ড, নেগেটিভ তৈরি করলাম, এইভাবে সেন্টেন্সগুলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আসে। এগুলি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সিম্পল সেন্টেন্স বলা হয়, বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়, এগুলিকে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়, মনে রাখবেন। আরেকটি মনে রাখবেন, যেমন আমরা কখনো বলি না আমার কাছে 5টি পেন রয়েছে, আমার কাছে একটি ফোন রয়েছে, আমার কাছে একটি বাইক রয়েছে। যেমন আই হ্যাভ এ বাইক, আই হ্যাভ 5 সিস্টার্স, 7 সিস্টার্স, এইভাবে। বা আমার একটি লাইব্রেরি রয়েছে, আই হ্যাভ এ লাইব্রেরি। এইভাবে আমরা কি করি, হ্যাভ, হ্যাজ ইউজ করে থাকি। এগুলি হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট বলা হয়। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। তো এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন, যখন নেগেটিভ করতে যাবেন তখন হবে আই ডু নট হ্যাভ এ কার। অর্থাৎ আপনাদের আর কোনো সেন্টেন্স দেখে যে মনে হবে না যে এই সেন্টেন্স কোন টেন্স থেকে আসছে, বিলকুল ক্লিয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ আই হ্যাভ এ কার, এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাকে সিম্পল প্রেজেন্ট বলা হয়। আই ডু নট হ্যাভ এ কার, তাও হচ্ছে নেগেটিভ সেন্স, তা হবে প্রেজেন্ট ইনডিফিনিটের। অর্থাৎ এই জায়গার মধ্যে আপনারা কোন কোন সাবজেক্টগুলি ইউজ করতে পারবেন, এই জায়গার ক্ষেত্রে আপনারা সাবজেক্ট ইউজ করতে পারবেন যেগুলি আমরা দেখেছিলাম প্রথমে। আই ইউজ করতে পারবেন, ইউ ইউজ করতে পারবেন, উই ইউজ করতে পারবেন, দে ইউজ করতে পারবেন, প্লুরাল সাবজেক্টগুলি ইউজ করতে পারবেন। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি ইউজ করেন, আপনি বলবেন শি অথবা হি হ্যাজ এ কার বলতে হবে, হি হ্যাজ এ কার, অর্থাৎ ওনার একটি কার আছে। হি হ্যাজ এ কার মানে তার কার ছিল তা নয়, অর্থ হচ্ছে হি হ্যাজ এ কার, তার একটি কার আছে, প্রেজেন্ট বোঝাচ্ছে। বোঝা গেছে? তো এই জায়গায় আমরা বুঝতে পারছি। তো এই জায়গায় নেগেটিভ কীভাবে হবে, নেগেটিভ সেম ডাজ দিয়ে হবে, হি ডাজ নট এইভাবে হবে। তো আপনারা এগুলি বুঝে নিয়েছেন, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট হবে। এগুলি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সেস। তো আশা করি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে একটু বেশ সময় লেগেছে, কেননা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি, 6টি সেন্টেন্স, আপনাদের কনফিউজ হবে, এই জন্য একটু ভালো করে এক্সপ্লেন করেছি। তারপরে আমরা দেখি একটি ক্লাসের মধ্যে সম্পূর্ণ টেন্স তারপর 6টি বাক্যের দ্বারা সম্পূর্ণ করা অনেকটা লং হতে পারে। আপনারা কন্টিনিউয়াসলি ধৈর্য সহকারে দেখবেন, জীবনে কখনো টেন্সের ডাউট হবে না, বিলকুল ইংলিশের মধ্যে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস আমরা পূর্বে দেখেছি যে কন্টিনিউয়াস হচ্ছে চলিতে আছে, এইভাবে বোঝায়, তাকে আমরা কন্টিনিউয়াস বলি। বর্তমানে কোনো কাজ চলিতে আছে, প্রেজেন্ট যেহেতু, তো বর্তমানে কোনো কাজ, টেন্স মানে কাজের সময়, বর্তমানে কোনো কাজ চলিতে আছে এইরূপ সেন্স দিলে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মুলা হচ্ছে, এফ মিন্স ফর্মুলা, আমি প্রথমে বলেছিলাম, ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, মনে রাখবেন। অর্থাৎ সাবজেক্ট, এস ফর সাবজেক্ট, এম ইজ আর, সাবজেক্টের পরে এম ইজ আর থেকে যে কোনো কিছু আসবে, তারপরে ভার্ব ওয়ান আসবে, তারপরে আইএনজি আসবে, তারপরে অবজেক্ট আসবে। পুরোটা ফর্মুলা ভালো করে দেখেন। কখনো আসতে পারে যে স্যার আপনি বললেন হি ইজ এ বয়, এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল, তাহলে এই জায়গায় তো ইজ এসেছে। তো আপনারা ভালো করে বুঝেন, ইজ আসবে পরে ভার্ব ওয়ান আসবে, তো বয় ভার্ব ওয়ান নয়, একটি নাউন, এই জন্য সিম্পল প্রেজেন্ট হয়েছে। ভার্ব ওয়ান আসবে, আইএনজি আসবে, অবজেক্ট আসবে। এইভাবে যদি আসে তাহলে আপনারা বলবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই হয়েছে। তো আমি এক্সাম্পল দিয়ে দিই। এর পূর্বে ইজ এম আর বুঝে নেন, আয়ের সাথে সর্বদা আই ইকুয়াল টু এম ইউজ হয়, সবাই জানেন। তারপর
সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে থার্ড পি ফর পারসন, এস ফর সিঙ্গুলারের সাথে সবসময় ইজ যুক্ত হয়। থার্ড পি ফর পারসন, এস ফর সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, যেমন আমি এক দুইটি এক্সাম্পল দিয়ে দিই, হি, শি, এগুলির সাথে কি হবে, ইজ যুক্ত হবে। এরপর হচ্ছে বাকি সব প্লুরাল, প্লুরাল সাবজেক্টের সাথে সর্বদা আর ইউজ হয়। যেমন আপনি বলতে পারেন ইউ রয়েছে, উই রয়েছে, দে রয়েছে, যেগুলো দুইটি সিঙ্গুলার সাবজেক্টকে একত্রিত করলে প্লুরাল হয়ে যায়। থার্ড পারসন দুইটি সাবজেক্টকে মাই ব্রাদার এন্ড মাই সিস্টার, আর হবে, ইজ হবে না। তো আশা করি আপনারা বুঝেছেন। এখন আমরা এক্সাম্পল দেব, এক্সাম্পল দিয়ে কয়েকটি বুঝবো, তারপরে 6টি সেন্টেন্স দেখবো, আপনারা বাকি সব সেন্টেন্স তৈরি করবেন, আমাকে হোমওয়ার্ক হিসাবে দিয়ে দেবেন। তো আমরা দেখি, আমি প্রথমে আই দিয়ে লিখি, আই এম, আয়ের পরে এম আসে, সাবজেক্ট আই আসলো, তারপরে এম আসলো, ভার্ব দেব, ভার্ব কি, আই এম টিচিং, অবজেক্ট দিয়ে দিই ইংলিশ, ইংলিশ গ্রামার, আমি ইংলিশ গ্রামার পড়াচ্ছি, আমি ইংলিশ গ্রামার পড়াচ্ছি, এক্সাম্পল হয়ে গেল। এই জায়গার মধ্যে আমি কিভাবে নেগেটিভ করব, আই এম নট টিচিং ইংলিশ গ্রামার, আই এম নট টিচিং ইংলিশ গ্রামার, নেগেটিভ হয়ে গেল। তারপরে আমরা এই সেন্টেন্সকে কিভাবে WH কোয়েশনের মতে, অর্থাৎ আমরা কিভাবে এই এস নো কোয়েশন তৈরি করব, এম নিয়ে আসব প্রথমে, এম আই টিচিং ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার কোয়েশন মার্ক হবে, অর্থাৎ এম আই টিচিং ইংলিশ গ্রামার। দেখেন এই জায়গায় প্রশ্ন করা হচ্ছে, এম আই টিচিং, আমি কি ইংলিশ গ্রামার পড়াচ্ছি, আমি কি পড়াচ্ছি, এম আই টিচিং, আমি কি পড়াচ্ছি, এম আই টিচিং ইংলিশ গ্রামার, আমি কি পড়াচ্ছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ হবে, এম আই নট টিচিং ইংলিশ গ্রামার, নেগেটিভ হবে, এম আই নট টিচিং ইংলিশ গ্রামার, আমি কি ইংলিশ গ্রামার পড়াচ্ছি না, এম আই নট টিচিং ইংলিশ গ্রামার। তারপরে স্পেসিফিক কোয়েশন হবে WH দিয়ে, হাউ বলি তো সুন্দর হবে, হোয়াট দিয়ে দিই, হোয়াট এম আই, এম দেখেন এই জায়গায় অনেকে মিস্টেক করেন, অনেকে অনেক সময় অনেক মিস্টেক করে থাকেন, আমার সাথে অনেকে চার্ট করেন, আমি অনেকটা বলে দিই যে আপনার মিস্টেক হচ্ছে। হোয়াট হোয়াই যদি আপনি ইউজ করেন, অনেকে হোয়াট কী করেন, হোয়াট আই এম বলে দেন, হোয়াট আই এম বলে এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে। হোয়াট কখনো প্রনাউন হিসাবে ইউজ হয়ে থাকে, অর্থাৎ এই জায়গায় প্রনাউন হয়ে ইউজ হবে। অর্থাৎ আপনি যদি WH কোয়েশন ইউজ করেন আর পারফেক্টলি গ্রামার ঠিক করে যদি আপনি কথা বলতে চান, তাহলে সব সময় মনে রাখবেন অক্সিলিয়ারি ভার্বকে আপনি যে সাবজেক্টের পূর্বে নিয়ে এসেছিলেন ইয়েস নো কোয়েশনের মধ্যে, এই অক্সিলিয়ারি ভার্বের এর পূর্বে বসবে WH ওয়ার্ডগুলি, অর্থাৎ কালারিং ভার্বগুলি, হোয়াট হোক, হাউ হোক, হুয়েন হোক, যে কোনো শব্দ এই জায়গায় বসবে, এমটি পড়ে যাবে না, পড়ে গেলে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, মিনিং চেঞ্জ হয়ে যাবে। অনেকেই এই সেন্সটা বুঝেনি না, এই জন্য আপনারা ভালো করে বুঝেন, হোয়াট এম আই টিচিং ইংলিশ, ইংলিশ গ্রামার, আমি হোয়াট মিনস হচ্ছে এই জায়গায় আমরা গ্রামীণ ভাষায় কিতা বলে থাকি, আমি কিতা ইংলিশ গ্রামার পড়াচ্ছি, অর্থাৎ ইংলিশ গ্রামারের কোন টপিকটি পড়াচ্ছি, মিনস এই কথাটি বোঝাচ্ছে যে আমি ইংলিশ গ্রামার কিতা পড়াচ্ছি, কী পড়াচ্ছি, ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার কি পড়াচ্ছি। তা নেগেটিভ কীভাবে হবে, আপনারা এই নেগেটিভ সেন্টেন্সটি তৈরি করে আমাকে দিয়ে দিবেন, কমেন্ট বক্সে লিখে দিবেন স্যার নেগেটিভ সেন্টেন্সটি এই হবে। আপনারা দেখেছি আপনারা অনেক আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, অনেকে কমেন্ট করেন, কিন্তু অনেকে কমেন্ট করেন না, ইভেন লাইকও আপনারা করেন না। অনেকটা 100, 150, 200 ভিউ চলে আসে, 250 ভিউ চলে আসে, কিন্তু 4টি 5টি অথবা 12টি লাইক আসে। অর্থাৎ অনেক সময় নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে ক্লাসের মধ্যে, যে তার অর্থ বোঝাবে যে আপনারা দেখছেন কিন্তু আপনাদের পছন্দ হয়নি, এই জন্য লাইক করেননি। এই জন্য আপনারা যারা আপনারা আমার ক্লাসগুলি পছন্দ করেন, এতটা কষ্ট করে আপনাদের সামনে আমি ক্লাসগুলি উপস্থাপন করি, অনেক ঝামেলা, অনেক রেসপন্সিবিলিটিস রয়েছে, তার মধ্যে দিয়ে আমি ক্লাসগুলি তৈরি করি আপনাদের জন্য। আমার তো ক্লাসগুলি যে আপনাদেরকে আমি দিচ্ছি, আমার তো পড়ার প্রয়োজন নেই, আমি আপনাদের জন্যই ক্লাসগুলি তৈরি করছি, কারণ আপনাদের প্রয়োজন আমাকে সাপোর্ট করা। সাপোর্ট কীভাবে করা, যে আপনারা যে সাবস্ক্রাইব সবাই করেছেন, সঙ্গে রয়েছেন, আপনারা ক্লাসটি দেখবেন, যখন ভালো লাগবে নিশ্চয়ই আপনারা লাইক করবেন, কমেন্ট একটু করবেন যে ভালো হয়েছে ক্লাসটি, বা খারাপ হয়েছে, যদি খারাপ হয় খারাপ কমেন্ট করবেন, ফিডব্যাক দেবেন, বলে স্যার ক্লাসটি ভালো লাগেনি বা বুঝতে পারিনি, তখন আমি আরও আনন্দিত হব, ক্লাসগুলি তৈরি করতে আমার ভালো লাগবে। একটি ক্লাসের মধ্যে ইম্প্যাক্ট পড়ে, অর্থাৎ ইউটিউবের অ্যালগরিদম দেখে যে ক্লাসগুলি সবাই ভালো লাগছে, তখন আমার ক্লাসগুলি একটু ভালোভাবে কী হবে,
সবাই দেখতে পারবে, সবার কাছে চলে যাবে। তো আপনারা আমি বলবো যে বা যারা আমার ক্লাসগুলি কন্টিনিউয়াসলি দেখছেন, আপনারা কমপক্ষে যখন ক্লাসটি দেখবেন তখন লাইকটি করবেন। লাইক করে একদম ইজি, এইভাবে তামের মতো একটি রয়েছে, এই জায়গায় আপনি ক্লিক করলেই তো হয়ে যাবে, আপনার তো কোনো লোকসান হবে না। লাইক করবেন, এবং যদি আপনার সময় থাকে, ক্লাস দেখছেন সময় তো রয়েছে, ক্লাসের মধ্যে দিয়ে আপনি কী করেন, একটি কমেন্ট করতে পারেন, যে কোনো কমেন্ট করতে পারেন। অনেকে করেন, তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি, থ্যাংক ইউ জানাই। যে বা যারা করেন না, ওদের অনেক ব্যস্ততা রয়েছে, তাই বলবো আপনারা করবেন, আমার ভালো লাগবে। তো আপনারা সরি সেন্টেন্স বুঝে গিয়েছেন। এখন দেখেন, এখন তো বলে দিয়েছি আর সাথে এম আসবে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ হবে, অ্যান্ড বাকি সব সাবজেক্টের সাথে আর হবে। তো আপনারা কি করবেন, আপনারা আমি শুধু আই দিয়ে দিয়েছি, আপনারা বাকি সাবজেক্টগুলো ইউজ করে আমাকে লিখে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে লিখে পার্সোনালি দিতে পারেন। তখন আমি কি করব, চেক করে বলবো যে আপনার সেন্টেন্সগুলি কারেক্ট হয়েছে। তখন এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, একদিন আর এইভাবে আসবে, ওয়ান ডে উইল কাম, ইউ উইল এবল টু স্পিক ইংলিশ প্রপারলি। আপনারা সুন্দর করে প্রপারলি স্পিক করতে পারবেন, যে কোনো মঞ্চে গিয়ে সুন্দরভাবে সুন্দর লেকচার দিতে পারবেন। তখন আপনাদের প্লেসমেন্ট, আপনাদের অবস্থা আপনারা ফিল করেন কতটা আপগ্রেড হবে। আর ভালো যদি স্পিকার হতে পারেন, যে কোনো জায়গায় গিয়ে আপনি প্লেসমেন্ট পাবেন এবং ভালো আপনার লাইফে একটি শাইন করতে পারবেন। তো আশা করি এইটুকু হচ্ছে, এগুলি হচ্ছে টেন্স রিলেটেড, অর্থাৎ এগুলি দেওয়া প্রয়োজন। যদি এইভাবে 6টি সেন্টেন্স থেকে যে কোনো একটি সেন্টেন্স আসে, আর আপনি যদি শুধু একটি সেন্টেন্স জানেন, তাহলে এগুলি বুঝবেন না কন্টিনিউয়াস নাকি অন্য কিছু, কনফিউজ হবে। এই জন্য আমি সরি সেন্টেন্স দিচ্ছি। আপনারা ভার্ব চেঞ্জ করতে পারেন। আই এম টিচিং আমি বলছি, আমি যদি বলি আই এম ইটিং, আই এম ডুইং মাই হোমওয়ার্ক। আমি যদি বলি আই এম এর শর্ট ফর্ম আম ইউজ করা হয়। তো আমি টিচিং যদি আমি বলি আম টিচিং, আম রিডিং, আম স্লিপিং, আম রানিং, যদি বলি অনেক কিছু কথা বলা যেতে পারে। অনেকটা ভার্ব, হাজারো ভার্ব রয়েছে, আপনারা ইউজ করবেন, সেন্টেন্সেস তৈরি করবেন, আপনাদের কাজে আসবে। তো আশা করি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কম সময়ের মধ্যে ক্লিয়ার করে নিয়েছি। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা দেখব কি। প্রেজেন্ট পারফেক্ট, আমি প্রথমে বলেছিলাম প্রেজেন্ট মিন্স হচ্ছে বর্তমান, পারফেক্ট মিন্স হচ্ছে ঘটে গিয়েছে, অর্থাৎ বর্তমানে কোনো কাজ ঘটে গিয়েছে, তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি ফর্মুলা লিখি, ফর্মুলা হচ্ছে, প্রথমে আমরা সব বুঝে গিয়েছি, এখন জাস্ট ফর্মুলাটি দেখবো, এর এক্সাম্পল দেবো, সরি সেন্টেন্স কী হয় তা দেখবো। ফর্মুলা হচ্ছে সাবজেক্ট, এস মিন সাবজেক্ট, তারপরে ভার্বের ভার্ব মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমি দেখেছিলাম, আমি ইন্ডিকেট দিয়েছিলাম যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে আমি ভার্ব 3 বলে লিখবো। তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল যখন চলে আসবে, এর পূর্বে আরেকটি অক্সিলিয়ারি ভার্ব চলে আসে, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ হবে, অবলিক হ্যাজ হবে, তারপরে প্লাস ভার্বের থার্ড ফর্ম হবে, তারপরে অবজেক্ট হবে। ভালো করে দেখেন। তো সাবজেক্ট আমি যদি বলি ইউ, এরপরে ইউর সাথে কি হবে, হ্যাভ হবে, ইউ হ্যাভ। আমি যদি একটি ভার্ব নিয়ে আসি, ডু, ডিড, ডান, ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক। যে কোনো এক্সাম্পল আপনারা দিতে পারেন, যে কোনো ভার্ব বলতে পারেন, যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন যখন এই ক্লাসেসগুলি আপনারা ভালো করে ওয়াচ করবেন। ভার্ব জানলেই আপনাকে যদি বলা হয় এই ভার্ব দিয়ে পারফেক্ট থেকে সেন্টেন্স তৈরি করেন, ভার্ব দিয়ে ফিউচার থেকে তৈরি করেন, প্রেজেন্ট থেকে তৈরি করেন, যে কোনো ভার্ব দিয়ে আপনি 6টি সেন্টেন্স সবসময় তৈরি করতে পারবেন। আর এই যে 6টি সেন্টেন্স আপনাকে দেখিয়েছি, আমি বয়সে যাওয়ার পর, নেক্সট ক্লাস বয়সের হবে, বয়সে যাওয়ার পর এই 6টি সেন্টেন্সের বয়স করব, শুধু একটি সেন্টেন্সের না, একদম বয়সের মধ্যে মাস্টার হয়ে যাবেন, কখনো বয়সে ডাউট হবে না, বিলকুল ক্লিয়ারলি বয়স আমরা করব। তো ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক, দেখেন সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে হ্যাভ হ্যাজ থেকে হ্যাভ এসেছে, ডু ডিড ডান, ভার্বের 3টা ফর্ম রয়েছে, ডু, তারপরে হচ্ছে ডিড, তারপর হচ্ছে ডান, অর্থাৎ ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে এসেছি ডান, আর দিস ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক, অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি এই কাজটি তুমি করেছো, অর্থাৎ এই কাজটি তুমি করেছো। তা নেগেটিভ কীভাবে হবে আমরা দেখি কীভাবে হতে পারে। আরেকটি কথা মনে রাখবেন, আমি এই জায়গায় লিখে নিই, তাহলে সময়টা সেভ হয়ে যাবে। অর্থাৎ প্লুরাল আই এবং এন দিয়ে দেই, আই মিন্স হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, খালি প্লুরাল দিলে আপনাদের মনে আসবে যে আইয়ের সাথে হয়তো হ্যাজ ইউজ হয়। তো আই অ্যান্ড প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের সাথে হ্যাভ ইউজ হবে, মনে রাখবেন হ্যাভ ব্যবহার হবে। অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পি ফর পারসন, এস ফর সিঙ্গুলার,
এস ফর সিঙ্গুলার এস ফর সাবজেক্টের সাথে হ্যাজ ইউজ হবে সবসময়, মনে রাখবেন এই কথাটি। অর্থাৎ আই ফার্স্ট পারসন সিঙ্গুলার অ্যান্ড যে কোনো প্লুরাল ইউ হতে পারে, উই হতে পারে, দে হতে পারে, যে কোনো দুইটি সিঙ্গুলার অ্যাড করে আপনি প্লুরাল তৈরি করতে পারেন। প্রত্যেকটি প্লুরাল সাবজেক্ট এবং আই এর সাথে হ্যাভ আমরা ইউজ করব। এবং থার্ড পারসন কেন বলি, কেননা ফার্স্ট পারসন সিঙ্গুলার তো আই, এই জন্য যদি খালি আমি সিঙ্গুলার বলি তাহলে আপনি বলতে পারেন আই মিস্টেক হবে। অর্থাৎ থার্ড পারসন, পি ফর পারসন, এস ফর সিঙ্গুলার, এস ফর সাবজেক্ট। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সাথে হ্যাজ ব্যবহার করা হয়। যদি আমি একটা এক্সাম্পল লিখি শি দিয়ে, শি হ্যাজ ডান দিস ওয়ার্ক আমরা বলতে পারি। তো দেখতে পাচ্ছেন আমরা শির সাথে হ্যাজ ইউজ হয়েছে, যেহেতু শি ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই জায়গাটা আমরা দেখে নিয়েছি। এখন আমরা 6টি বাক্য দেখব কীভাবে নেগেটিভ হয়, কীভাবে 6টি বাক্য তৈরি হবে। আমি একটি আপনাদের জন্য ছেড়ে দেবো, আপনারা একটি বাক্য কমপক্ষে তৈরি করবেন। তো ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক নেগেটিভ হবে ইউ। এই জায়গায় ভালো করে দেখেন, ইউ হ্যাভ নট হবে। আমরা দেখেছিলাম আরেকটি ইউ হ্যাভ এ কার, ইউ ডু নট হ্যাভ এ কার, তা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, কনফিউজ ক্রিয়েট করবেন না। আর এই জায়গার মধ্যে হ্যাভ নট হবে, অর্থাৎ নেগেটিভ বানাচ্ছি আমি। হ্যাভ আমার আসতেই হবে, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ আসতেই হবে ফর্মুলা মোতাবেক। হ্যাভের পরে আমরা নেগেটিভ যেহেতু বানাচ্ছি তো নেট আমরা সঙ্গে যুক্ত করব। ইউ হ্যাভ নট ডান, সেম থাকবে, চেঞ্জ হবে না, ডান দিস ওয়ার্ক। এইভাবে হবে। আপনারা বাকি যে 4টি সেন্টেন্সেস রয়েছে আমি মুখ দিয়ে বলে দিচ্ছি, আপনারা লেখা আমাকে দেখাবেন। ইউ হ্যাভ নট ডান দিস ওয়ার্ক, হ্যাভ নটকে আপনারা শর্ট ফর্ম বলতে পারেন হ্যাভেন্ট, মনে রাখবেন শর্ট ফর্ম হচ্ছে হ্যাভ এন অ্যাপোস্ট্রফি টি। এই শর্ট ফর্মকে, এই হ্যাভ নটকে শর্ট ফর্ম বলা হয় হ্যাভেন্ট। তো ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক, ইউ হ্যাভেন্ট ডান দিস ওয়ার্ক। তারপরে হবে হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক, হ্যাভ ইউ নট ডান দিস ওয়ার্ক, হোয়াই হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক, হোয়াই হ্যাভ ইউ নট ডান দিস ওয়ার্ক। আপনারা এই 6টি সেন্টেন্স তৈরি করবেন এবং আপনারা আমি বলে দিয়েছি এই জায়গার মধ্যে আই অ্যান্ড প্লুরাল সাবজেক্টের সাথে হ্যাভ ইউজ করবেন, বাকি সব সাবজেক্টের সাথে আপনারা হ্যাজ ইউজ করবেন। এগুলি আপনারা প্র্যাকটিস করবেন খাতার মধ্যে লং করে, প্রত্যেক সাবজেক্ট দিয়ে 6টি বাক্য তৈরি করবেন। এবং যদি না পারেন, ডাউট হয়, তাহলে আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাদেরকে গাইড করব। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট কমপ্লিট হয়ে গেল। প্রেজেন্ট পারফেক্ট মিনস হচ্ছে যে টেন্সের মধ্যে কি হয়, প্রেজেন্ট বর্তমান সময়ে কোনো কাজ ঘটে গিয়েছে তাকে পরগঠিত কাল, তাকে বলি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমে বুঝে গিয়েছি, এই জন্য এখন আর এলাবোরেটলি বোঝার প্রয়োজন নেই। এখন দেখো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, সি ফর কন্টিনিউয়াস, টি ফর টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখবো কি হতে পারে। ফার্স্ট অফ অল আমরা ফর্মুলা দেখি। সাবজেক্ট এস ফর সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ হবে, তারপরে বিন হবে, তারপর ভার্ব ওয়ান হবে, আইএনজি হবে, অবজেক্ট হবে। কন্টিনিউয়াস যে জায়গায় আসবে মনে রাখবেন ভার্ব ওয়ান আইএনজি, ভার্ব ওয়ান আইএনজি থাকতেই হবে। কন্টিনিউয়াস যে জায়গায় আসবে ভার্ব ওয়ান আইএনজি হবে। তো আমি এক্সাম্পল যদি দেই, আমি এক্সাম্পল যদি দিয়ে দিই তাহলে কি হবে, দে হ্যাভ বিন, দে সাবজেক্ট আনলাম, হ্যাভ থেকে দে যেহেতু প্লুরাল তো এই জন্য সাবজেক্টের সাথে হ্যাভ নিয়ে আসলাম, তারপরে বিন আসবে, বিন নিয়ে আসলাম, হ্যাভ বিন, দে হ্যাভ বিন রিডিং। এই জায়গায় হয়ে গেল, আমরা আইএনজি পর্যন্ত হয়ে গিয়েছে। অর্থাৎ অবজেক্ট ছাড়াও একটি বাক্য হতে পারে, অবজেক্ট দিয়েও একটি বাক্য হতে পারে। তো আমি যদি লিখি দে হ্যাভ বিন রিডিং, এই জায়গা পর্যন্ত সেন্টেন্স হয়ে যাবে, কিন্তু আমি অবজেক্ট লাগাতে পারি দে হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। যদি ব্যাপিয়া বোঝায়, যেমন থেকে বোঝায়, তখন আমরা সিন্স ইউজ করে থাকি। আর যদি ব্যাপিয়া বোঝায়, যেমন আমি 8 বছর ধরে, নির্দিষ্ট সময় যখন কোনো একটি নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট ডেট, নির্দিষ্ট ইয়ার্স, নির্দিষ্ট মান্থ, নির্দিষ্ট ডে যখন করে বলা হয় তখন আমরা ফর ইউজ করে থাকি। যেমন আমি যদি বলি আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 8 ইয়ার্স, ফর আসবে 8, আমি যেহেতু মেনশন করেছি 8 ইয়ার্স মেনশন করেছি তখন ফর আসবে। যদি আমি বলতাম আমি সকাল থেকে আমি পড়াচ্ছি
আই হ্যাভ বিন টিচিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়াচ্ছি, অর্থাৎ নির্দিষ্ট করে দেয়নি। অর্থাৎ যদি নির্দিষ্ট করে দেওয়া হয় অথবা পিরিয়ড বলে দেওয়া হয় যে অতটুকু সময় দেওয়া হচ্ছে 1 ঘন্টা ধরে, আই হ্যাভ বিন টিচিং ফর 1 আওয়ার, সিন্স 1 আওয়ার হবে না, ফর 1 আওয়ার, আমি 1 আওয়ার মেনশন করে নিয়েছি। অর্থাৎ যদি আমি মেনশন করে নেই পিরিয়ডকে, মেনশন করে নেই মান্থকে, মেনশন করে নেই ডেকে, 1 সপ্তাহ ধরে পড়াচ্ছি, 10 দিন ধরে পড়াচ্ছি, তারিখকে মেনশন করে নেই, ওই তারিখ থেকে ওই তারিখ পর্যন্ত পড়াচ্ছি, তখন কি হবে, ফর ইউজ হবে। যেমন একজন কন্ট্রাক্টর জানুয়ারি মাসের ওই তারিখ থেকে ওই তারিখ অবধি পর্যন্ত উনি কাজ করছেন ব্রিজের উপরে, তো হবে ফর হবে, কেননা উনি মেনশন করে নিয়েছেন তারিখ, তখন ফর ইউজ করবেন। আর যদি কোনো মেনশন করা হয়নি তারিখ, ডেট, ইয়ার্সগুলি, সময়গুলি, পিরিয়ডগুলি, তখন সিন্স ইউজ করবেন। যেমন দে হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, তারা সকাল থেকে পড়ছে, এই জায়গায় সিন্স অ্যান্ড ফরের মধ্যে কনফিউজ হয়। আশা করি আমার কথা শোনার পর থেকে আপনাদের সিন্স আর ফরের মধ্যে কনফিউজ হবে না। তো দে হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, এই জায়গায় সেম হবে, সরি বাক্য তৈরি করে নেই, একটু টাফ হবে, আপনারা পারবেন না। তো এই জায়গার মধ্যে সেম, প্লুরাল সাবজেক্ট হলে আই অ্যান্ড প্লুরাল সাবজেক্টের সাথে হ্যাভ ইউজ হবে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ ইউজ হবে, এগুলি মনে রাখবেন। একটু জল পান করে নেই। তো আপনারা দেখেছেন প্রথম সেন্টেন্সটি, আমরা নেক্সট সেন্টেন্স তৈরি করি। নেগেটিভ কীভাবে তৈরি করব, দে হ্যাভ নট বিন হবে, এই জায়গায় ভালো করে দেখবেন, হ্যাভ নট বিন, দে হ্যাভ নট বিন রিডিং, সিন্স আর লাগাচ্ছি না, একটু লং সেন্টেন্স হয়ে যাবে, আপনারা সিন্স লাগাতে পারেন, এরপর আপনারা সিন্স লাগাতে পারেন অবজেক্ট হিসাবে। দে হ্যাভ নট বিন রিডিং, তারা পড়ছে না, তারা কিছু সময় ধরিয়া পড়ছে না, এই জায়গায় যদি আমি মিনিং তুলি তাহলে কীভাবে বোঝাবো যে তারা কিছু সময় ধরিয়া পড়ছে না। সিন্স মর্নিং নাও দেই তাহলে এই জায়গায় কিছু একটা ব্যাপী বোঝাবে, অর্থাৎ কেননা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা জানি যে বর্তমানে কোনো কাজ ঘটে গিয়ে চলিতেছে, অর্থাৎ কোনো কাজ ঘটে গিয়ে, বর্তমান নয়, কোনো কাজ ঘটে গিয়ে বর্তমান পর্যন্ত চলিতেছে, কোনো কাজ ঘটতে পারে 10 বছর পূর্বে। যেমন আমি যদি বলি আমি 8 বছর থেকে পড়াচ্ছি, আপনাদের কনফিউজ হবে যে 8 বছর পূর্বে স্যার পড়াচ্ছেন, তো 8 বছর হচ্ছে অনেক পূর্বের কথা, এখন অবধি পর্যন্ত পড়াচ্ছি, এই জন্য প্রেজেন্ট হচ্ছে। যদি আমি স্টপ করে নিতাম তাহলে পাস্ট হয়ে যেত। মনে রাখবেন ভালো করে, কোনো একটি কাজ শুরু হবে অনেক আগে শুরু করতে পারে, এখন অবধি পর্যন্ত যদি চলতে থাকে, প্রেজেন্ট সময় অবধি পর্যন্ত চলতে থাকে, প্রেজেন্টকে টাচ করে নেয়, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমি 8 বছর থেকে পড়াচ্ছি, 8 বছর থেকে পূর্বে শুরু করেছিলাম, এখন অবধি পর্যন্ত পড়ানো বন্ধ করিনি, কন্টিনিউয়াস পড়াচ্ছি, তা হবে আই হ্যাভ বিন টিচিং ফর 8 years। তো আপনারা বুঝেছেন আশা করি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে। এখন আমরা জাস্ট সেন্টেন্সগুলি তৈরি করব। দে হ্যাভ নট বিন রিডিং, তারপরে কি হবে, অ্যাফার্মেটিভ ইয়েস নো কোয়েশ্চন কীভাবে আপনারা তৈরি করবেন, হ্যাভ প্রথমে চলে আসবে, হ্যাভ দে বিন রিডিং, ভালো করে বুঝেন, এরপরে আপনার অবজেক্ট ইউজ করতে পারেন। হ্যাভ দে বিন রিডিং, কি তাহারা কিছু সময় ধরিয়া পড়িতেছে, হ্যাভ দে বিন রিডিং, এই জায়গাটা একটু টাফ লাগবে, আপনারা ইউজ করবেন, এই সেন্টেন্সগুলি অনেকে তৈরি করতে মিস্টেক করে। তারপর আপনারা নেগেটিভ কীভাবে তৈরি করবেন, হ্যাভ দে নট বিন রিডিং, অবজেক্টিভ ইউজ করবেন, হ্যাভ দে নট বিন রিডিং, হ্যাভ দে বিন রিডিং, হ্যাভ দে নট বিন রিডিং। তো আপনারা এই জায়গার মধ্যে অবজেক্ট ইউজ করবেন শেষের দিকে, দেখেন হ্যাভ দে বিন রিডিং, কি তাহারা কিছু সময় ধরিয়া পড়িতেছে, আর হ্যাভ দে নট বিন রিডিং, কি তাহারা কিছু সময় ধরিয়া পড়িতেছে না। হ্যাভ দে বিন রিডিং আর হ্যাভ দে নট বিন রিডিং, অর্থাৎ কি তাহারা কিছু সময় ধরিয়া পড়িতেছে না, তা হচ্ছে নেগেটিভ, আপনারা দেখতে পাচ্ছেন, তা হচ্ছে নেগেটিভ। হচ্ছে ইয়েস নো কোয়েশন হবে, অর্থাৎ তা আনসার ইয়েস নো দিয়ে দেওয়া যেতে পারে, তাকে ইয়েস নো কোয়েশন বলে। তারপরে আমরা স্পেসিফিক কোয়েশন দেখব, WH ওয়ার্ড ইউজ করে আমরা কীভাবে দেখি। সেম WH ওয়ার্ড যদি ইউজ করা হয় তাহলে এই জায়গায় ইউজ করা হবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন হ্যাভের পূর্বে ইউজ করা হবে, এই জায়গাটা একটু টাফ হয়, আপনারা দেখবেন ভালো করে। হোয়াই হ্যাভ দে বিন রিডিং, তারপরে অবজেক্টিভ লাগাবেন, আপনারা অবজেক্ট লাগাবেন।
হোয়াই হ্যাভ দে বিন রিডিং, ভালো করে দেখেন কোন জায়গায় হ্যাভ বসেছে, কোন জায়গায় সাবজেক্ট এসেছে, কোন জায়গায় বিন এসেছে, ভালো করে দেখেন, এগুলি কনফিউজ ক্রিয়েট করে। এই ধরনের সকল সেন্টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আসবে। হোয়াই হ্যাভ দে বিন রিডিং, যদি এই সেন্টেন্সেসগুলি আমি না লিখতাম তাহলে মেবি যদি এক্সামে আসতো বা আসে, যে কোনো স্কুলের এক্সাম হতে পারে, তখন আপনাদের কনফিউজ ক্রিয়েট হবে যে এগুলি প্রেজেন্ট পারফেক্ট নাকি অন্য কিছু। তা আপনারা এই জায়গার মধ্যে হ্যাভ দেখতে পাচ্ছেন, বিন দেখতে পাচ্ছেন, আপনাদের কনফিউজ ক্রিয়েট হবে। তো হোয়াই হ্যাভ দে বিন রিডিং, তারপরে এই পরের সেন্টেন্সটি আপনারা তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে স্যার এই সেন্টেন্সটি আমি তৈরি করেছি, হয়েছে কিনা। তা আমি যদি হয় তাহলে প্রত্যেকজনের কমেন্টের আমি আনসার দেবো, রাইট অথবা ইউ আর রাইট, ইউ আর গ্রেট, এইভাবে বলবো, আনসার দেবো। তো আপনারা দেখতে পারবেন এগুলি হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেষ হয়ে গেছে, অর্থাৎ প্রেজেন্ট আমরা কমপ্লিট করে নিয়েছি। এখন বেশি সময় লাগবে না, যেহেতু যা আলোচনার ছিল তা আমরা সব আলোচনা করে নিয়েছি। এখন জাস্ট টেন্স, আমরা টেন্স কাকে বলে বুঝবো, ফর্মুলা বুঝবো এবং সঠিক বাক্য বুঝবো, তারপরে আমরা চলে যাব। এখন কম সময়ের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে বাকি সব টেন্স এর প্রকারগুলি। আমাদের প্রেজেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা দেখব পাস্ট। প্রেজেন্ট থেকে পাস্ট চলে যাই, পাস্টে চলে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে। পাস্ট ইনডিফিনিট, INDE ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে ফার্স্টে আমরা ফর্মুলা দেখি কি হতে পারে। ফার্স্ট হচ্ছে সাবজেক্ট, এস মিন সাবজেক্ট, B2 হবে, ভার্বের সেকেন্ড ফর্ম হবে এবং অবজেক্ট হবে। ভালো করে দেখেন, সাবজেক্ট পরে B2 হবে, তারপরে অবজেক্ট হবে। সাবজেক্ট যদি আমি বলি I went to college, I went to college, আমি কলেজে গিয়েছিলাম। দেখেন এই ওয়েন্টটি কোন জায়গা থেকে এসেছে, আমরা সবাই জানি ওয়েন্ট গান, বার্বের তিনটি ফর্ম রয়েছে, গো ওয়েন্ট গান, অর্থাৎ বার্বের এই জায়গায় B2 এসেছে। B2 মিনস বার্বের সেকেন্ড ফর্ম, বার্বের সেকেন্ড ফর্ম, সাবজেক্ট এসেছে, বার্বের সেকেন্ড ফর্ম এসেছে, আর টু কলেজ হচ্ছে অবজেক্ট। তো আশা করি আপনারা বুঝেছেন। দেখেন অনেক সময় ওয়েন্ট এন্ড ওয়ান্টের মধ্যে কনফিউজ ক্রিয়েট হয়। ওয়ান্ট মিনস হচ্ছে চাওয়া, এন্ড ওয়ান্টের পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড, চেয়েছিলাম, আর তার অর্থ হবে ওয়ান্টেড, সেম হবে। এভাবে ভার্বগুলি হবে। তো এই যে হচ্ছে ওয়েন্ট গান, কখনো ওয়েন্টের জায়গায় অনেকে ওয়ান্ট লেখে নেয়। ওয়ান্ট হচ্ছে একটি ভার্ব, তা হচ্ছে প্রেজেন্ট রূপ ভার্বের ওয়ান্টেড। তো I went to college, আমি কলেজে গিয়েছিলাম, তা পাস্টে বোঝাচ্ছে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স কি, অতীতকালে কোনো একটি কাজ হয়েছিল কিন্তু কোনো সময় নির্দিষ্ট করে দেয়নি, আমরা সময় নির্দিষ্ট পাইনি, তাকে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন এক্সাম্পলের মধ্যে I went to college, আমি কলেজে গিয়েছিলাম, জাস্ট এই সেন্সটি দিচ্ছে যে আমি পূর্বে কলেজে গিয়েছিলাম। স্টার্টে হতে পারে, স্টার্টে লাগাতে পারেন, আমি স্টার্টে কলেজে গিয়েছিলাম। স্টার্টে কখন গিয়েছিলেন? স্টার্টে বলতে তো সকাল 12টার অবধি পর থেকে AM শুরু হয়ে যায়, বা সকাল মর্নিং থেকে ইভিনিং পর্যন্ত অনেকটা সময় রয়েছে। এখন কোন সময় গিয়েছিলেন, মর্নিংয়ে নাকি 10টার সময়, নাকি 12টা, নাকি 1টা, নাকি দুপুরবেলা, নাকি ইভিনিং টাইমে, নাকি সন্ধ্যার পর গিয়েছিলেন, তা মেনশন করা হচ্ছে না, অর্থাৎ নির্দিষ্ট সময় বলে দিচ্ছে না। এই জন্য এই সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, অর্থাৎ ইনডিফিনিট টেন্সের মধ্যে এইভাবে সময় নির্দিষ্ট করে দেয় না। তারপর আমরা দেখবো এই সেন্টেন্সকে কীভাবে আমরা নেগেটিভ বানাবো। দেখতে পাচ্ছেন I did not, এই জায়গায় হবে, ওয়েন্ট হবে না, go to college। যে জায়গার মধ্যে যে কথাটুকু বলার প্রয়োজন বলতেই হবে, না হলে আপনাদের কনফিউজ ক্রিয়েট হবে। এই দেখতে পাচ্ছেন ডিড নট কেন আসলো, দেখেন ডু, তারপরে ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তারপরে পাস্ট পার্টিসিপল হচ্ছে ডু, ডিড, ডান। তো আমরা সবাই আমি পূর্বে আলোচনা করেছি প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে আমরা ফর্মুলা মোতাবেক হতে হবে। ফর্মুলা হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের টু আসতে হবে, অর্থাৎ সাবজেক্ট,
আর ভার্বের টু আসতে হবে, কেননা ভার্বের টু না আসলে আমাদের ফর্মুলার মধ্যে চলবে না, ফর্মুলা মোতাবেক আমাদের বানাতে হবে, অর্থাৎ এই জন্য ভার্বের টু নিয়ে আসলাম, অর্থাৎ ডু থেকে ডিড এসেছে। প্রেজেন্টের মধ্যে আমরা নেগেটিভ তৈরি করতে ডু দিয়ে তৈরি করেছি, তা ফর্মুলার ডু রয়েছে, এই জায়গায় ডু ফর্মুলা ডিড ফর্মুলা রয়েছে, কিন্তু ডুইড কেনে আসলো, ডু থেকে ডিড হয়েছে। ভার্ব যেহেতু সাবজেক্টের পরে যে ভার্বটি আসবে তা হবে মেইন ভার্ব, আর মেইন ভার্বের চেঞ্জ হতে হবে, অর্থাৎ ভার্ব টু হতে হবে, এই জন্য আমরা ডিড বানিয়ে নিয়ে এসেছি এই সেন্টেন্সটি নেগেটিভ করার জন্য। আর নেগেটিভ করার জন্য নট নিয়ে আসলাম, নেটের নেগেটিভের চেঞ্জ দিচ্ছে। আর যেহেতু এক সেন্টেন্সের মধ্যে ডবল টাইম ভার্বের চেঞ্জ হবে না, যেহেতু এই জায়গার মধ্যে ডিড চেঞ্জ হয়ে গিয়েছে, আর এই জায়গায় ওয়েন্ট হবে না, গো হবে, আই ডিড নট গো টু কলেজ। আশা করি বুঝেছেন। যেমন আমরা সি ডাজ নট দেখেছিলাম, সি গোস, কিন্তু যখন আমরা নেগেটিভ তৈরি করেছিলাম সি ডাজ নট গো হয়েছিল, গোস হয়নি। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড সেন্টেন্স। থার্ড সেন্টেন্স হবে আমরা ডিডটিকে প্রথমে নিয়ে আসব, ডিড আই গো। তারপরে এই হচ্ছে ইনফরমেটিভ, আমরা যদি নেগেটিভ তৈরি করি কি হবে, ডিড আই নট গো। তারপরে যদি WH ওয়ার্ড ইউজ করি কি হবে, হোয়াই ডিড আই গো। এবং আবারও যদি WH আমরা নেগেটিভের ক্ষেত্রে ইউজ করি, হোয়াই ডিড আই নট, এইভাবে হবে। আপনারা লেখে নিন। আশা করি আপনারা লেখে নিয়েছেন। তো আমরা পাস্ট ইনডিফিনিট কমপ্লিট করে নিয়েছি। এখন তারপর একটি কথা মনে রাখবেন, ডিড নটের শর্ট ফর্ম কখনো আসতে পারে, ডিড নটের শর্ট ফর্ম হচ্ছে ডিডন্ট, মনে রাখবেন ডিড এন তারপরে অ্যাপোস্ট্রফি টি আসবে, এইভাবে ডিড নটের শর্ট ফর্ম হয়ে থাকে। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে ফর্মুলা লিখে নেই। ফর্মুলা কি হতে পারে, সাবজেক্ট প্লাস ওয়াজ। পাস্ট মনে রাখবেন, আরেকটি কথা মনে রাখবেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পাস্ট ইনডিফিনিটের মধ্যে আমি একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। পাস্ট ইনডিফিনিটের মধ্যে পাস্ট সিম্পল পাস্ট বলেও কিছু সেন্টেন্সেস রয়েছে। সিম্পল পাস্ট যেমন সিম্পল প্রেজেন্ট ছিল, এইভাবে সিম্পল পাস্ট বলে কিছু সেন্টেন্সেস রয়েছে। যেমন আমি যদি বলি মাই ফাদার ওয়াজ এ টিচার, মাই ফাদার ওয়াজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক ছিলেন। এই জায়গার মধ্যে দেখেন ওয়াজ এসেছে, আপনারা ওয়াজ দেখে মনে করবেন এই সেন্টেন্সটি হয়তো পাস্ট কন্টিনিউয়াস হবে না, এই সেন্টেন্স হচ্ছে পাস্ট সিম্পল পাস্ট তাকে বলা হয়। এবং আমরা যদি বলি আই ওয়াজ ব্রন ইন 1999, আমার ডেট অফ বার্থ হচ্ছে 1999, তো আমি যদি বলি আই ওয়াজ ব্রন ইন 1999, তো এই জায়গার মধ্যে দেখেন ওয়াজ আমি ইউজ করেছি, কিন্তু তা হচ্ছে পাস্ট সিম্পল, অর্থাৎ পাস্ট সিম্পল হবে, সিম্পল পাস্ট হবে, তা কন্টিনিউয়াস হবে না, এই কথাটি মনে রাখবেন। যেমন এরপরে আরেকটি সেন্টেন্স মনে রাখবেন, যেমন আমরা প্রেজেন্টের মধ্যে ইউজ করেছিলাম আই হ্যাভ এ কার, হি হ্যাজ এ কার, কিন্তু এই পাস্টের ক্ষেত্রে যদি আমি ইউজ করি যে আমার কাছে একটি কার ছিল, তো আমি কি ইউজ করব, আই হ্যাড এ কার। এই সেন্টেন্সটি হচ্ছে পাস্ট সিম্পল, অর্থাৎ সিম্পল পাস্ট সেন্টেন্স, আই হ্যাড এ কার। সেম হি দিয়েও হ্যাড হবে, হি হ্যাড এ কার, তার একটি কার ছিল, অর্থাৎ পাস্টে ছিল, তা হচ্ছে পাস্ট সিম্পল পাস্ট, মনে রাখবেন এই কথাটি। যেভাবে আমরা প্রেজেন্টের মধ্যে দেখেছি যে মাই ফাদার ইজ এ টিচার, যদি আমি বলতাম মাই ফাদার ইজ এ টিচার, অর্থ হবে আমার বাবা বর্তমানে একজন শিক্ষক, তা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। আমি এই জায়গায় লিখেছি মাই ফাদার ওয়াজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক ছিলেন, অর্থাৎ সিম্পল পাস্ট। আমরা যদি প্রেজেন্টের মধ্যে বলতাম আই হ্যাভ এ কার, অর্থাৎ আমার কাছে বর্তমানে একটি কার রয়েছে, কিন্তু আমি এই জায়গায় লিখেছি আই হ্যাড এ কার, আমার কাছে একটি কার ছিল, তা হচ্ছে সিম্পল পাস্ট। তো সিম্পল পাস্ট অ্যান্ড সিম্পল প্রেজেন্ট এগুলি আপনারা মনে রাখবেন, কখনো এক্সামে আসে এবং কনফিউজ ক্রিয়েট করে, তখন আপনারা কন্টিনিউয়াস অন্য কিছু বলবেন, ভালো করে শুনবেন, যদি না বোঝেন এগেন শুনবেন। তো আমরা চলে এসেছি পাস্ট কন্টিনিউয়াসে। ক্লাস একটু লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি শর্ট করার চেষ্টা করছি। আপনাদের হয়তো অনেকে বলতে পারেন যে অনেকটা লং হয়ে যাচ্ছে স্যার, এখন অবধি পর্যন্ত কারেক্ট টেন্স রয়েছে, তারপর অনেকটা সময় রয়েছে, তাই আজকে কভার করব যে কোনো উপায়। আমার যদি টায়ার্ড ফিল হচ্ছে আমি ফিল করছি, কিন্তু তারপরও যদি 3 আওয়ার্সও হয়, তারপর আমরা আজকের ক্লাসটি কভার করব। টেন্স কারেক্ট টেন্স একসাথে কভার করতেই হবে, কেননা 10টি ক্লাসের মধ্যে আমাদের ইংলিশের সিলেবাস কমপ্লিট করতেই হবে, না হলে হবে না। এই জন্য আমি আজকে ক্লাস করব ইনশাল্লাহ, আজকে ক্লাসটি তো শেষ করব। আপনারা সবাই সঙ্গে থাকেন, ডেফিনেটলি আপনাদের জীবনে টেন্সে কোনো ডাউট আসবে না। সাবজেক্ট পরে ওয়াজ অথবা ওয়ার হবে,
তারপর যেহেতু কন্টিনিউয়াস আমি বলে দিয়েছি ভার্ব ওয়ান হয়, আইএনজি হয়, তারপরে অবজেক্ট হয়। তো আমি এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পল হবে যেমন আই ওয়াজ গোয়িং, ভার্ব এসেছে, আইএনজি লাগে গোয়িং হয়ে গেল, গোয়িং টু মার্কেট। আমি মার্কেটে যাইতেছিলাম অথবা আমি মার্কেটে যাচ্ছিলাম, দুইটি মিনিং দিবে, আপনারা মনে রাখবেন। চলিত ভাষা এন্ড লিখিত ভাষা অনেক কিছু ভাষা হয়ে থাকে, তো এই মিনিং আপনারা দিতে পারেন। আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাইতেছিলাম, অথবা আমি মার্কেটে যাচ্ছিলাম, সেম মিনিং হবে আমি মার্কেটে যাচ্ছিলাম। দেখেন আমি মার্কেটে যাচ্ছিলাম, এই জায়গার মধ্যে আই অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আই অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ ইউজ হবে। এই জায়গায় একটু ডিফারেন্স ভালো করে মনে রাখবেন, এগুলি কনফিউজ ক্রিয়েট হবে আপনাদের। এবং প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট ইজ ইকুয়াল টু ওয়ার ইউজ হবে, ইউ ওয়ার হবে, উই ওয়ার হবে, দে ওয়ার হবে, করিম অ্যান্ড হিম ওয়ার হবে। অর্থাৎ প্লুরাল সাবজেক্ট হলে ওয়ার হবে, আই অ্যান্ড বাকি সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ হবে। যেমন হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ রেইনিং। তো এইভাবে ওয়াজ হবে, ওয়ার হবে, এগুলি আপনারা লিখবেন। তো এই আমরা সেন্টেন্সগুলি 6টি সেন্টেন্স কী কী হতে পারে তা দেখি। যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? আগের সময়ে অর্থাৎ অতীতে কোনো একটি কাজ চলিতেছিল বুঝাইবে, অর্থাৎ অতীতে কোনো একটি কাজ চলিতেছিল বোঝালে আপনারা বলবেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এই জায়গার মধ্যে সেন্স আপনারা দেখতে পাচ্ছেন, আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাইতেছিলাম, আমি মার্কেটে যাইতেছিলাম। এইভাবে কীভাবে আমরা নেগেটিভ তৈরি করব? আই ওয়াজ নট গোয়িং টু মার্কেট। আমরা ইয়েস নো কোয়েশ্চন তৈরি করব ওয়াজ পূর্বে নিয়ে, ওয়াজ আই গোয়িং টু মার্কেট। নেগেটিভ হবে ওয়াজ আই নট গোয়িং টু মার্কেট। WH কি হবে? WH যদি আপনারা এই জায়গায় ইউজ করেন, হোয়াই ওয়াজ আই গোয়িং টু মার্কেট, হোয়াই ওয়াজ আই নট গোয়িং টু মার্কেট। আপনারা এইভাবে প্রত্যেকটি সাবজেক্ট ইউজ করে করে চেঞ্জ করে করে এগুলি আপনারা সেন্টেন্সেস তৈরি করবেন আমাদের কপির মধ্যে। আমি যেহেতু বলে দিয়েছি আই অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ ইউজ করবেন, অ্যান্ড বাকি সবগুলি সাবজেক্টের সাথে আপনারা ওয়ার ইউজ করবেন। আর বল দেখতে পাচ্ছেন ফর্মুলা মোতাবেক ইউজ করবেন, সাবজেক্ট ইউজ করবেন, তারপরে ওয়াজ ওয়ার থেকে আপনারা জানেন কোন সাবজেক্টের সাথে কী হবে, তারপরে ভার্ব আনবেন, ভার্বের প্রেজেন্ট রূপ আনবেন, ভার্ব মিন্স হচ্ছে প্রেজেন্ট রূপ, তারপরে আইএনজি যুক্ত করবেন, অ্যান্ড অবজেক্ট ইউজ করবেন। তো আমরা পাস্ট কন্টিনিউয়াস বুঝে গিয়েছি। আমরা এখন দেখব পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হচ্ছে পাস্ট পারফেক্ট দেখব আমরা টেন্স। অতীতকালে কোনো একটি কাজ অপর একটি কাজের পূর্বে ঘটে গিয়েছিল। পাস্ট পারফেক্টের মধ্যে ভালো করে বোঝানোর জন্য দুইটি টেন্সকে ইউজ করা হয়, পাস্ট পারফেক্ট এর সাথে পাস্ট ইনডিফিনিট। তো আমরা ফর্মুলা প্রথমে লিখি, পাস্ট পারফেক্টের বিফোর অ্যান্ড আফটার দিয়ে ইউজ করা হয়। এই জায়গার মধ্যে একটু কনফিউজ রয়েছে, আপনারা ভালো করে দেখবেন। পাস্ট পারফেক্টের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3, পারফেক্টে সবসময় ভার্ব 3 আসে, প্লাস অবজেক্ট। যেমন আমি যদি বলি I had gone to my office, এই সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট হবে, কিন্তু বোঝানোর জন্য আরেকটি কি করা হয়, ইউজ করা হয়, আরেকটি টেন্সকে সাথে ইউজ করা হয় বিফোর আফটার দিয়ে।
কখনো আসে, যেমন ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। অর্থাৎ এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। অর্থাৎ কোন কাজটি প্রথমে হয়েছিল? প্রথমে কাজটি হয়েছে রোগীটি মারা যায়। অর্থাৎ রোগীটি মারা যায় যে খণ্ডটি হবে, এই খণ্ডটি হবে পাস্ট পারফেক্ট। যেহেতু ডাক্তার পরে এসেছেন তা হবে পাস্ট ইনডিফিনিট। এইভাবে আমি স্টেশনে যাওয়ার পূর্বে ট্রেনটি গিয়েছিল, অর্থাৎ আমি স্টেশনে যাইতে পারিনি, ট্রেনটি চলে যায়, অর্থাৎ ট্রেনটি প্রথমে গিয়েছিল, তা হবে পাস্ট পারফেক্ট, আমার যাওয়াটা হবে পাস্ট ইনডিফিনিট। সেইভাবে যদি বলি আই হ্যাড গান টু অফিস, আমি অফিসে গিয়েছিলাম তোমার যাওয়ার পূর্বে, তুমি অফিসে যাওয়ার পূর্বে, বিফোর ইউ ওয়েন্ট দেয়ার। দেখতে পাচ্ছেন, দেখেন বিফোর এসে কি আমাকে তৈরি করে দিল, আই হ্যাড গান টু অফিস, টু মাই অফিস, আমি আমার অফিসে গিয়েছিলাম, বিফোর ইউ ওয়েন্ট দেয়ার, তুমি সেখানে যাওয়ার পূর্বে, অর্থাৎ আমি প্রথমে গিয়েছিলাম, এই জন্য আমার সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট হবে, এবং তুমি যে পরে যাও অফিসে তা হবে পাস্ট ইনডিফিনিট। আপনারা দেখতে পাচ্ছেন পাস্ট ইনডিফিনিট কীভাবে হয়, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট এসেছে, ভার্ব টু এসেছে, অবজেক্ট এসেছে। অর্থাৎ এই সেন্টেন্সগুলি এক্সামে আসে যে স্টেশনে যাওয়ার পূর্বে ট্রেন চলে যায়, আমরা ঘরে পৌঁছানোর পূর্বে সূর্যটি ডুবে যায়। এখন এই জায়গার মধ্যে আপনারা মাইন্ড লাগাবেন যে কাজটি প্রথমে হবে, যে আমরা ঘরে পৌঁছার পূর্বে সূর্যটি ডুবে যায়। এখন সূর্যটি ডুবেছে প্রথমে, তারপরে আমরা ঘরে পৌঁছেছি, অর্থাৎ সূর্যটি হবে পাস্ট পারফেক্ট, সূর্য ডুবাটি হবে পাস্ট পারফেক্ট টেন্স থেকে সেন্টেন্স হবে, আমাদের ঘরে যাওয়ার যে সেন্টেন্সটি হবে তা হবে পাস্ট ইনডিফিনিট। তো আশা করি বুঝেছেন। এই সেন্টেন্স থেকে আপনারা 6টি বাক্য তৈরি করবেন, আমাকে তৈরি করে দেখাবেন কিভাবে হবে। যে আমি যদি বলি আই হ্যাড গান টু মাই অফিস, আই হ্যাড গান এতটুকু বললে চলবে, আই হ্যাড গান, তো আই হ্যাড নট গান, হ্যাড আই গান, হ্যাড আই নট গান, হয় হ্যাড আই গান, হয় হ্যাড আই নট গান। এইভাবে 6টি সেন্টেন্স হবে, আপনারা তৈরি করবেন। তারপরে আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে হয়, ফর্মুলা আমরা দেখি কী হতে পারে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এগুলি কম ইউজ হয়, কিন্তু জানা প্রয়োজন ফর্মুলা, এগুলি এক্সামের মধ্যে কম আসে। এগুলি বা ফিউচারের যে 3টি কাইন্ডস রয়েছে, প্রথমটি বাদ দিয়ে, প্রথম 2টি বাদ দিয়ে এগুলি এক্সামে আসে না বললেই চলে। তো সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট যদি আমি ইউ নেই, ইউ হ্যাড সবার সাথে হ্যাডই হবে, ইউ হ্যাড বিন। আমি যদি তো ভার্ব একটি নিয়ে আসি, রাইট, আইএনজি তৈরি করি, লাগাই রাইটিং, ইউ হ্যাড বিন রাইটিং এ লেটার যদি আমি দিয়ে দিই, তুমি একটি পত্র লিখিতেছিলে। অর্থাৎ তুমি কিছু সময় ধরিয়া, অর্থাৎ অতীতকালে, অনেক টাফ কথাটি বুঝতে হবে ভালো করে, অতীতকালে পাস্টের সময়ে কিছু সময় ধরিয়া তুমি একটি লেটার লিখিতেছিলে, অতীতকালে কিছু সময় ধরিয়া তুমি একটি লেটার লিখিতেছিলে, ইউ হ্যাড বিন রাইটিং এ লেটার, ইউ হ্যাড বিন রাইটিং এ লেটার। তো আপনারা এগুলির নেগেটিভ ইনকোয়ারি তৈরি করবেন, যে হ্যাড নট বিন হবে, হ্যাড নট বিন হবে, তারপরে হ্যাড প্রথমে চলে আসবে, হ্যাড ইউ বিন হবে, হ্যাড ইউ নট বিন হবে, হোয়াই হ্যাড ইউ বিন হবে, হোয়াই হ্যাড ইউ নট বিন হবে। এগুলি আপনারা তৈরি করবেন, খাতার মধ্যে আমাকে হোমওয়ার্ক দেখাবেন। তারপরে আমরা ফিউচারে চলে যাই। ফিউচার এখনো রয়েছে আমাদের। প্রথমে আমরা সব এলোভেরেট করে আলোচনা করেছি, এই জন্য একটু শর্টকাট চলে যাচ্ছি যাতে সময়টা সেভ হয়। ফিউচার ইনডিফিনিট টেন্স, আই ফর ইনডিফিনিট, টি ফর টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের আমরা ফর্মুলা দেখি। প্রথমে কি হতে পারে, ফর্মুলা হবে সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস উইল শ্যাল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ভালো করে দেখতে পাচ্ছেন, যদি আমি বলি আই উইল গো টু স্কুল, আপনারা দেখতে পাচ্ছেন আই উইল গো টু স্কুল, অর্থাৎ
আমি স্কুলে যাইব, অর্থ দিচ্ছে আমি স্কুলে যাইব। আইয়ের সাথে আপনারা মনে করেন যে সেল ইউজ হয়, তো স্যার তো এই জায়গায় উইল ইউজ করে নিলেন। অর্থাৎ ওল্ড যে ইংলিশ রয়েছে, ওল্ড ইংলিশের মতে যে ওল্ড ইংলিশ গ্রামার রয়েছে, অন্যান্য রুলস রয়েছে, তার মতে আইয়ের সাথে সেল ইউজ হবে। কিন্তু বর্তমান সময়ে আপনি প্রত্যেকটি সাবজেক্টের সাথে উইল ইউজ করতে পারবেন, কিন্তু সেল ইউজ করলে শুধু আইয়ের সাথে ইউজ করতে পারবেন, অথবা কখনো কি করা হয় অন্যান্য সাবজেক্টের সাথেও সেল ইউজ করতে পারেন। অর্থাৎ আই সেল যদি আমি বলি আই সেল গো টু স্কুল, আমি স্কুলে যাই, শুদ্ধ হবে। আই উইল গো টু স্কুল, তাও শুদ্ধ হবে। কিন্তু উইল যদি নিয়ে আসি, তা কথার মধ্যে একটু তাকিদ বাড়িয়ে দেবে, অর্থাৎ তার মধ্যে নিশ্চয়তা চলে আসবে, অর্থাৎ তার মধ্যে একটু প্রেশার চলে আসবে। অর্থাৎ আপনারা মডার্ন ইংলিশ মোতাবেক উইল ইউজ করতে পারেন, সেল ইউজ করতে পারবেন। কিন্তু যখন গ্রামাটিক্যাল দিক থেকে এখনও আপডেট করা হয়নি এক্সামগুলি, যখন এক্সামে আপনি যাবেন, এক্সামে এইভাবে আসবে, তখন আইয়ের সাথে সেল ইউজ করবেন, বাকি প্রত্যেকটি সাবজেক্টের সাথে আপনারা উইল ইউজ করবেন। তো আমরা দেখতে পাচ্ছি ফিউচার মিনস ভবিষ্যৎ, ইনডিফিনিট মিন অনির্দিষ্ট, টেন্স মিনস কাজ, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটি কাজ হবে কিন্তু সময় নির্দিষ্ট করে দেবে না, তাকে আমরা বলবো ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল শেল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তার এক্সাম্পল আমরা লিখে নিয়েছি, 6টি বাক্য দেখি কী কী হতে পারে। আই উইল গো হলে আই উইল নট গো হবে, আই উইল নট গো। এইভাবে উইল প্রথমে চলে আসবে, উইল আই গো, উইল আই নট গো, হোয়াই উইল আই গো, হোয়াই উইল আই নট গো, এগুলি আপনারা তৈরি করবেন। তারপরে আমরা দেখব, বলে 15টা বোর্ড মুছে নেই কিন্তু, ফিউচার, এফ ফর ফিউচার, সি ফর কন্টিনিউয়াস, টি ফর টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স 3টি লেটার লিখে নিলাম। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কী হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হবে সাবজেক্ট প্লাস উইল অথবা শেল প্লাস বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ এক্সাম্পল আমি লিখে দিই, এগুলি এক্সাম্পল এক্সামে তেমন আসে না, আপনারা তৈরি করবেন। ফিউচার সাবজেক্ট প্লাস উইল শেল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ আমি যদি ইউ দিয়ে বলি, ইউ উইল বি, ইউ সাবজেক্ট আসলো, উইল শেল থেকে উইল নিয়ে আসলাম, বি নিয়ে আসলাম, ইউ উইল বি গোয়িং, ইউ উইল বি রাইটিং, ইউ উইল বি স্লিপিং বলতে পারেন, স্লিপিং, ইউ উইল বি স্লিপিং হোল নাইট। আমি যদি বলি তুমি পুরাটা রাত্র ধরিয়া ঘুমাইতে থাকিবে, মনে করেন আমি একজন মানুষের সাথে কথোপকথন করছি, ওনাকে বলছি যে যখন তুমি দার্জিলিংয়ে যাবে অনেকটা লং সফরে, তুমি তখন পুরাটা রাত্রে ধরিয়ে ঘুমাইতে থাকিবে। উনি বললেন না, আমার তো রাত্রে ঘুম আসে না। আমি বললাম না, ইউ উইল বি স্লিপিং হোল নাইট, ইউ উইল বি স্লিপিং, তুমি ঘুমাইতে থাকিবে যখন দার্জিলিংয়ে যাবে। অর্থাৎ ভবিষ্যতে কন্টিনিউয়াস, ভবিষ্যতে গিয়ে কোনো কাজ যখন কন্টিনিউয়াসলি চলবে তখন তাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এইভাবে হবে ইউ উইল বি স্লিপিং। আপনারা ফর্মুলা দেখতে পাচ্ছেন। আপনারা নেগেটিভ তৈরি করবেন কিভাবে? ইউ উইল নট বি স্লিপিং, অর্থাৎ তুমি, আমরা যদি বলি তুমি আজকে ঘুমিয়ে পড়ো, ভালো করে ঘুমিয়ে যাও, কেননা তুমি জার্নিতে যাচ্ছ, যখন জার্নিতে যাবে তখন তুমি রাত্রভর ধরিয়া ঘুমাইতে পারিবে না, তখন সেন্টেন্স কীভাবে হবে? ইউ উইল নট বি স্লিপিং, অর্থাৎ বলতে পারেন ইউ উইল নট বি এবল টু স্লিপিং বলতে পারেন, ইউ উইল নট বি এবল টু স্লিপিং, তুমি ঘুমাতে সক্ষম হবে না, অর্থাৎ পারবে না। ইউ উইল নট বি এবল টু স্লিপিং হোল নাইট টুমরো বলতে পারেন। তো আমি যদি বলি ইউ উইল নট বি স্লিপিং, নেগেটিভ হবে, তারপরে উইল নিয়ে আসবেন, উইল ইউ বি স্লিপিং, উইল ইউ নট বি স্লিপিং, হোয়াই উইল ইউ বি স্লিপিং, হোয়াই উইল ইউ বি নট স্লিপিং, এগুলি আপনারা তৈরি করবেন, নিজে থেকে প্র্যাকটিস করবেন। তারপরে আমরা যদি দেখি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট যদি আমরা দেখি, ফিউচার পারফেক্ট টেন্স দেখি, তো ফিউচার পারফেক্ট টেন্স কী হবে আমরা দেখি, তারপরে আমরা এরেজ করে কারেক্ট টেন্সে চলে যাব। অনেকটা সময় হয়ে গিয়েছে আমাদের ক্লাসের, কিন্তু টেন্স আমরা ভালো করে বুঝেছি, ভালো করে এলাবোরেট করে বুঝেছি 6টি সেন্টেন্সের সাথে সাথে। ফর্মুলা হবে প্রেজেন্ট, ফিউচার পারফেক্টের ফর্মুলা হবে সাবজেক্ট প্লাস উইল অথবা শেল প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। আপনারা তৈরি করবেন, আমি ফর্মুলা দিয়ে দিয়েছি, সাবজেক্ট প্লাস উইল শেল প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। আমি একটি এক্সাম্পল দিয়ে দিই, আপনারা বাকিগুলি তৈরি করবেন। যেমন আমি যদি বলি দে দিয়ে, দে উইল হ্যাভ, তারপরে আমি ভার্ব 3 নিয়ে আসি, রাইট, দে উইল হ্যাভ রিডিং, দে উইল হ্যাভ গান দিয়ে দেই, কাম দিয়ে দিই, যে কোনো, দে উইল হ্যাভ কাম দিয়ে দিই,
কাম কেম কাম, দে উইল হ্যাভ কাম, দে উইল হ্যাভ কাম, এইভাবে সেন্টেন্সটি হবে দে উইল হ্যাভ কাম। এই জায়গার মধ্যে আমার কনফিউজ ক্রিয়েট হচ্ছে, সাবজেক্ট প্লাস উইল শেল প্লাস, ঠিকই আছে, হ্যাভ প্লাস ভার্বটি প্লাস অবজেক্ট, অর্থাৎ হ্যাভ এই জায়গায় আসবে, অর্থাৎ আপনারা নেগেটিভ তৈরি করবেন, তারপরে এগুলি তৈরি করবেন। এগুলি এক্সামে আসে না বিলকুল, এগুলি কোনো প্রয়োজন নেই, আমাদের লেস ইম্পর্টেন্ট, কিন্তু প্র্যাকটিস করবেন, কখনো মনে রাখবেন এই ফর্মুলাগুলি। এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এই জায়গার মধ্যে বিন এড হবে, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হবে পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হবে সাবজেক্ট প্লাস উইল, উইল অবলিক শেল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস বার ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আপনারা এই ফর্মুলা দিয়ে এক্সাম্পল তৈরি করবেন। এগুলি এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, এক্সামে আসে না এবং বুকের মধ্যেও পাবেন না। আপনি যদি লিটারেচার 100টি বুক স্টাডি করেন, তার মধ্যে থেকে হয়তো একটি সেন্টেন্স পাবেন, অথবা 1%, 0.something% এগুলি আসে লেখার মধ্যে, পড়ার মধ্যে। তো এগুলি জানা রাখবেন, যেহেতু ফর্মুলাটি জানা প্রয়োজন, ফর্মুলা জানা রাখবেন, যেহেতু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে একটি টেন্স রয়েছে, ফর্মুলাটি জানবেন। এক্সাম্পল আপনারা নিজেদের তৈরি করবেন, যদি না পারেন আমাকে বলবেন, আমি লিখে দিয়ে দেবো। আর এগুলি আপনারা প্র্যাকটিস করবেন। এই দুইটি প্রকার, ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এইদিকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই তিনটি প্রকার এক্সামের সাথে সম্পর্কযুক্ত নয়, এগুলি এক্সামের মধ্যে আসে না, না বললেই চলে। এগুলি নিয়ে আমরা ডিল করার প্রয়োজন নেই। যা আমরা যতটুকু বুঝেছি, যতটুকু স্টাডি করেছি, ডেফিনেটলি আপনারা যদি পূর্বের টেন্সেসগুলি বুঝে যান, তাহলে এগুলি নিজে থেকে বুঝতে পারবেন, নিজে থেকে এক্সাম্পল তৈরি করতে পারবেন, ভালো করে বুঝতে পারবেন। তো আজকে আমাদের টেন্সের ফেজটি কমপ্লিট হয়ে গিয়েছে। টেন্স কাকে বলে, টেন্সের কত প্রকার, কী কী আমরা ভালো করে বুঝেছি, 6টি সেন্টেন্স বুঝেছি, ফর্মুলাগুলো বুঝেছি। এখন আমরা কারেক্ট টেন্স দেখবো এবং কারেক্ট টেন্স কী কী হতে পারে, এগুলি একটু রেস্ট করে ফেজটি নিয়ে আসছি। আপনারা ওয়েট করবেন, আমরা কয়েক সেকেন্ডের মধ্যে নেক্সট ফেজটি নিয়ে আসছি। থ্যাংক ইউ। আরেকটি ফেজ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। এই ফেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কারেক্ট টেন্স করব। লাস্ট ফেজে আমরা টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, এই ফেজে কারেক্ট টেন্স করব। কারেক্ট টেন্স কি প্রথমে আপনাদেরকে বলে দেই। কারেক্ট টেন্স হচ্ছে এক্সামে যাওয়ার পর কি হয়, একটি কারেক্ট টেন্স এক্সামে আসে, এক্সামে যাওয়ার পর আপনাকে একটি সেন্টেন্স দিয়ে দেবে এবং ভার্ব যে শব্দটি রয়েছে বা অন্যান্য শব্দের মধ্যে একটি ব্র্যাকেট দিয়ে দেবে এবং বলবো কারেক্ট করার জন্য, অর্থাৎ টেন্সটি কারেক্ট করার জন্য। তো কারেক্ট টেন্স করতে হলে ফার্স্ট অফ অল আপনার টেন্স জানা প্রয়োজন, যা আমরা আলোচনা করে নিয়েছি অলরেডি। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এবং প্রত্যেকটি কাইন্ডস ভালো করে বুঝেছি এক্সাম্পলের সাথে সাথে। তো আপনারা প্রথমে কি করতে হবে, প্রথমে টেন্স জানতে হবে। আর টেন্স জানতে হলে টেন্সের 6টি সেন্টেন্সে জানতে হবে। এই সেন্টেন্স আসলে তখন আপনি এই টেন্সে নিয়ে কারেক্ট করতে হবে। তো নাম্বার 1 পয়েন্ট জানলাম। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের কিছু এক্সট্রা থিংস জানতে হবে, যেগুলি আমি নিয়ে এসেছি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটের রয়েছে, কন্টিনিউয়াসের রয়েছে, পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে। এগুলি আমরা বুঝবো এক ফেজ করে করে। এই ফেজের মধ্যে আমরা প্রেজেন্টের ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াসের দেখব। এবং আরেকটি ফেজের মধ্যে আমরা ফিউচারে শুধু একটি হয়, ফিউচারের ইনডিফিনিট দেখব এবং পাস্টের 3টি দেখব। তখন আমাদের কারেক্ট টেন্স ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে বুঝবেন। কারেক্ট টেন্স হচ্ছে এক্সামে যাওয়ার পর আপনাকে এক্সাম্পল দেবে, এইভাবে এক্সাম্পল দেবে এবং ব্র্যাকেটের মধ্যে রেখে দেবে, বলবে আপনাকে যে কারেক্ট করার জন্য। তো আমরা প্রেজেন্ট থেকে শুরু করি। আমি এই জায়গায় লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমত আপনাকে কারেক্ট টেন্স করতে হলে টেন্স জানতে হবে, অর্থাৎ আমি এই জায়গায় ফর্মুলা লিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সবসময় আপনাকে যখন আপনি বুঝবেন যে এই সেন্টেন্সকে আমাকে কারেক্ট করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তখন আপনি এই ফর্মুলাকে ফলো করে নিয়ে ইউজ করতে পারেন। নাম্বার 1, ফর্মুলা থেকে আমাদের এক্সাম্পলের প্রয়োজন নেই, কেননা ফর্মুলা দিয়ে আমরা টেন্স বুঝেছি, এক্সাম্পল দেখেছি, অনেকটাও বুঝেছি। সেকেন্ড যে পয়েন্টটি রয়েছে যা আমি নিয়ে আসলাম, তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটু জায়গা কয়েকটি লাইন লিখেছি যে 2 অংশযুক্ত ইংরেজি বাক্যের এক অংশ ফিউচার ইনডিফিনিট হলে অপর অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ 2 অংশ যদি আপনাকে একটি বাক্য দিয়ে বলে যে কারেক্ট টেন্স করার জন্য, তখন আপনাকে এই কথাটি জানতে হবে যে এক অংশ যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তো অপর অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন আমি একটা এক্সাম্পল লিখেছি যে উই উইল গো আউট ইফ ইট নট রেইন। অর্থাৎ প্রিভিয়াসের কোশ্চেন পেপার থেকে আমি এক্সাম্পলটি নিয়ে এসেছি। উই উইল গো বলে এই জায়গার মধ্যে এইভাবে ব্র্যাকেট দিয়েছে গোকে, আর বলেছে আউট ইফ ইট নট রেইন। তো আপনাকে হার্ড করার জন্য একটু হার্ড সেন্টেন্স দেবে, এইভাবে 2 অংশযুক্ত দেবে। তো আপনি বুঝতে পারছেন যে উই উইল গো আউট এই জায়গাটা শুদ্ধ রয়েছে অলরেডি। উই উইল গো আউট এই শুদ্ধ জায়গা,
ইফ ইট নট রেইন, এই জায়গাটার মধ্যে ভুল রয়েছে, এই জায়গাটার মধ্যে ভুল রয়েছে, আমরা কারেক্ট করতে হবে। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা ঠিকই আছে, যেভাবে আছে এইভাবে আপনারা কি করবেন, লিখে নেবেন। এই জায়গার মধ্যে যেভাবে আছে লিখে নেবেন। ফিউচার ইনডিফিনিটের মধ্যে শুদ্ধ আছে। এখন ফিউচার ইনডিফিনিট আমরা টেন্সে আলোচনা করেছি কিভাবে শুদ্ধ হয় তা আপনারা জানেন। লেখার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ইফ ইট নট রেইন, অর্থাৎ ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন নট হয় না, ডাজ নট হয়। এই জায়গাটা রং করেছে, অর্থাৎ হবে ইফ ইট ডাজ নট রেইন, ডাজ, এই আমার কারেক্ট টেন্স হয়ে গেল। অর্থাৎ দুই অংশযুক্ত ইংরেজি বাক্যের মধ্যে এক অংশ যদি ফিউচার ইনডিফিনিট শুদ্ধ থাকে, অপর অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট আপনাকে শুদ্ধ করতে হলে কীভাবে শুদ্ধ করবেন আপনি জানেন। যদি এই অংশটা আপনি পেয়ে গেলেন ফিউচার ইনডিফিনিট, তখন এই অংশকে আপনি প্রেজেন্ট ইনডিফিনিটে শুদ্ধ করবেন। তো প্রেজেন্ট ইনডিফিনিট শুদ্ধ করতে হলে আমরা দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে ইয়েস বা ইএস যুক্ত হয়, তাহলে ইট নট রেইন হবে না, ইট ডাজ নট রেইন হবে। এই জায়গার মধ্যে একটি জায়গা মিস্টেক করেছে, যা আমরা লিখে নিয়েছি ডাজ নট রেইন হবে। তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের এই দুটি পয়েন্ট জানলাম। তার আরেকটি পয়েন্ট রয়েছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, এভরি, ইউজুয়ালি, টুডে এক্সেট্রা শব্দ প্রায় প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহৃত হয়। যদি বাক্যের মধ্যে একটি বাক্য এইভাবে আসে যে বাক্যের শেষে এই শব্দগুলি, এই অ্যাডভার্বগুলি ইউজ করেছে, তখন আপনি বলতে এই শব্দগুলি দেখার পরেও আপনি কি করবেন, এই সেন্টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিটে নিয়ে শুদ্ধ করবেন ফর্মুলা মোতাবেক। তো আমরা দেখে নিলাম প্রেজেন্ট ইনডিফিনিটের কারেক্ট টেন্স। তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কারেক্ট টেন্স। তো টেন্সকেই কারেক্ট টেন্স, টেন্সকে কারেক্ট করার মিনস হচ্ছে কারেক্ট টেন্স। তো টেন্স আমরা অলরেডি বুঝে নিয়েছি, আর এক্সট্রা কয়েকটি পয়েন্ট রয়েছে যেগুলি টেন্সের সাথে আলোচনা করিনি, এই জন্য এক্সট্রা পয়েন্টগুলি নিয়ে এসেছি। টেন্স ভালো করে বুঝবেন, কারেক্ট টেন্স আপনার ক্লিয়ার হয়ে যাবে, কারেক্ট করতে পারবেন টেন্স কীভাবে কারেক্ট করা হয়। সরি, সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি আমরা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে ফর্মুলা লিখেছি, অর্থাৎ প্রথমে ফর্মুলা জানতে হবে, ফর্মুলা দিয়ে টেন্স দিয়ে শুদ্ধ করবেন। যে বাক্যটি পাবেন তার ফর্মুলা দিয়ে শুদ্ধ করবেন। আর আরেকটি আমি লিখেছি পয়েন্ট, যে বাক্যে নাও থাকিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাক্যের শেষে যদি নাও থাকে বা প্রথমে নাও থাকে অ্যাডভার্বটি, তখন কি করবেন, এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে শুদ্ধ করবেন। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে শুদ্ধ কীভাবে করবেন, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন ফর্মুলা রয়েছে, ফর্মুলা আমরা টেন্সে আলোচনা করেছি, এই ফর্মুলার মোতাবেক করবেন। আমি আরেকটি এক্সাম্পল নিয়ে এসেছি, দুই অংশযুক্ত ইংরেজি বাক্যে ইউ ক্যান নট মিট হিম। দুই অংশযুক্ত ইংরেজি বাক্যের মধ্যে যদি এক অংশ আদেশমূলক হয়, অর্থাৎ ইউ ক্যান নট মিট, তাকে আদেশ দেওয়া হচ্ছে, অর্ডার দেওয়া হচ্ছে, ইউ ক্যান নট মিট, তুমি মিট করতে পারবে না। ক্যান নট, ক্যান নটের শর্ট ফর্ম কান্ট বলা হয়। ইউ কান্ট মিট, তুমি মিট করতে পারবে না, হিম, তার সাথে। অ্যাজ হি স্লিপস, মনে রাখবেন দুই অংশযুক্ত ইংরেজি বাক্যে যদি এক অংশ, এই প্রশ্নটি হচ্ছে প্রিভিয়াসের কোয়েশ্চন পেপারের প্রশ্ন, অর্থাৎ দুই অংশযুক্ত ইংরেজি বাক্যের মধ্যে যদি এক অংশ আদেশমূলক হয়, তো অপর অংশটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মনে রাখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা কি করব, আমরা শুদ্ধ করব ইউ ক্যান নট মিট হিম, এই জায়গা তো ঠিক রয়েছে, ওই জায়গাটা আমাদের শুদ্ধ করতে হবে। অর্থাৎ প্রথম বাক্যটি হচ্ছে ইউ ক্যান নট মিট হিম, আদেশমূলক। নেক্সট বাক্যটি আমাদেরকে করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা কি করব, হি স্লিপস না হয় কি হবে, হি ইজ স্লিপিং, SLEEPING আমরা ফর্মুলায় নিয়ে শুদ্ধ করে নেব। তো আমাদের শুদ্ধ হয়ে যাবে, অর্থাৎ আমাদের এই কারেক্ট টেন্স হয়ে গিয়েছে, শুদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে ফার্স্ট অফ অল তো আমাদের ফর্মুলা জানতে হবে, ফর্মুলা থেকে আমরা দেখব, ফর্মুলা নিয়ে ইউজ করব। নাম্বার 1 ফর্মুলা। নাম্বার 2 হচ্ছে কিছু শব্দ রয়েছে, যেমন জাস্ট নাও, ইয়েট, অলরেডি, জাস্ট, এই শব্দগুলি যদি কোনো বাক্যের মধ্যে দেখতে পান, তাহলে এই শব্দগুলি দেখেই বলবেন এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। অর্থাৎ আমি একটি এক্সাম্পল নিয়ে এসেছি, দেখেন এই জায়গার মধ্যে এক্সাম্পল দিয়েছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারের এক্সাম্পল, উই কাম হিয়ার জাস্ট নাও। এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন জাস্ট নাও আসার কারণে আমরা সেন্টেন্সটি বুঝলাম যে এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তখন আমরা শুদ্ধ করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে। আমরা কিভাবে শুদ্ধ করব, উইর পর হ্যাভ ইউজ হয়, আমরা হ্যাভ তৈরি করে লাগাবো, অর্থাৎ উই হ্যাভ। আর কাম কেম কাম, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হবে, কাম কেম কাম সেম হবে, কাম কেম কাম, অর্থাৎ উই হ্যাভ কাম হিয়ার জাস্ট নাও। আমাদের শুদ্ধ হয়ে গেল। এই জায়গাটা ব্র্যাকেটের মধ্যে এইভাবে এক্সামের মধ্যে আসে, আপনাদেরকে দিয়ে এইভাবে বলা হয় কারেক্ট টেন্স করার জন্য। তারপরে দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমত আমরা সব ফর্মুলা দেখব, ফর্মুলা নিয়ে শুদ্ধ করব। আরেকটি ফর্মুলা রয়েছে যে বাক্যের শেষে সিন্স অথবা ফর যদি থাকে, বাক্যের শেষে যদি সিন্স ফর দেখতে পান, সিন্স ফর দিয়ে আরেকটি বাক্য দেওয়া, আরেকটি শব্দ, আরেকটি কিছু যুক্ত দেখতে পান, তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে শুদ্ধ করবেন। অর্থাৎ আমি দেখতে পাচ্ছেন, আমি লিখেছি একটি এক্সাম্পল, শি রিড এ বুক
ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে একটি বুক পড়িতেছে। তো আপনি দেখতেই বুঝতে পারছেন এই জায়গার মধ্যে মিস্টেক কি কারেক্ট কি করতে হবে, তা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা শুদ্ধ করব শি, আমরা বলবো শি পরে কি হবে, হ্যাজ লাগবে, শি হ্যাজ বিন আমরা লাগাবো, শি হ্যাজ বিন রিডিং হবে, ভার্ব দিয়ে আইএনজি দিতে হয়, আমরা ফর্মুলা জানি সবাই। শি হ্যাজ বিন রিডিং, she has been reading a book since 2 hours। এই আমাদের কারেক্ট টেন্স হয়ে গেল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কারেক্ট টেন্স হয়ে গেল। এখন আমরা ফিউচার অ্যান্ড পাস্টের যে কারেক্ট টেন্সগুলি করতে হয় এক্সামের মধ্যে আসে এগুলি নিয়ে আসবো। তখন আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আরেকটি ফেজ নিয়ে আসলাম আপনাদের সামনে। এই ফেজের মধ্যে আমরা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার ইনডিফিনিট দেখবো। পাস্ট পারফেক্ট আমরা লেকচার মেথড ইউজ করবো, তেমন ইম্পর্টেন্ট না। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু আমরা যারা এক্সামে গিয়ে অ্যাটেন্ড করি বা রিটেন এক্সাম দিয়ে থাকি, রিটেন এক্সামের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবথেকে বেশি যে টেন্স ইউজ করে থাকি তা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদের জন্য জানা খুবই প্রয়োজন, কেননা আমরা এক্সাম ফেস করে থাকি, সবার কোনো না কোনো এক্সাম রয়েছে, এক্সামসের মধ্যে আমরা লিখতে হয়। যদি পিএইচডি করে থাকেন তাহলে বুক লিখতে হয়, তখন পাস্ট ইনডিফিনিট টেন্সের বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, অথবা এক্সামের হলে আনসারিং করতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে থাকি। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের কারেক্ট টেন্স এক্সামের মধ্যেও বেশি আসে, এই জন্য পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা রুলসও অনেক বেশি রয়েছে। তো আমরা শুরু করি, দেখি কি হতে পারে। পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে প্রথমত আমরা তো জানি ফর্মুলা ইউজ করব, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, পাঁচটা রয়েছে, আমরা পাঁচটা দেখব কি রয়েছে। সেকেন্ড হচ্ছে দুই অংশযুক্ত ইংরেজি বাক্যের যদি প্রথম অংশের ভার্ব উইশ দিয়ে হয় তবে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। একদম ইজি, আপনারা জাস্ট শুনবেন, বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ দুই অংশযুক্ত, দুইটা পার্টযুক্ত ইংরেজি বাক্য, অর্থাৎ দুইটা অংশওয়ালা যদি ইংরেজি সেন্টেন্স হয়, ইংলিশ সেন্টেন্স হয়, তখন এই সেন্টেন্সের যে পার্টের মধ্যে কি হয়, ভার্বটা যদি উইশ দিয়ে ইউজ করা হয়, উইশ দিয়ে ভার্বটা WISH উইশ দিয়ে ভার্বটা ইউজ করা হয়, তাহলে যে শেষের যে পার্টটা হবে তা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তা আমরা দেখব কেমন। আমি এক্সাম্পল একটা লিখেছি, যেমন আই উইশ আই ক্যান হেল্প ইউ, অর্থাৎ এই জায়গায় আনসার হবে আই উইশ দিয়ে, যেহেতু শুরু হয়েছে তো এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ আনসার হবে আই কুড হেল্প ইউ। কুড কেন হলো আমরা সবাই জানি, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তো ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ক্যান হচ্ছে ভার্ব, ক্যান কুড হয়, অর্থাৎ ভার্ব হচ্ছে সেকেন্ড ফর্ম হচ্ছে কুড, এই জন্য আনসার হবে শুদ্ধ হবে আই কুড হেল্প ইউ, অর্থাৎ আই উইশ আই কুড হেল্প ইউ। তো আপনারা আশা করি বুঝেছেন। তারপরে হচ্ছে আরেকটি ফ্যাক্ট, যেমন স্টারডে, লাস্ট নাইট, এগো, আর্লিয়ার, এই শব্দগুলি যদি ইউজ করা হয় কোনো বাক্যের মধ্যে, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে বুঝে যাবেন এই সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তখন পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে আপনারা কারেক্ট টেন্স করবেন। আমরা সবাই সিনিয়র, এই জন্য প্রত্যেকটি বাক্যের জন্য আর এক্সাম্পল নিয়ে আসলাম না, এগুলি নিয়ে আপনারা বুঝবেন, বুঝতে পারবেন। তারপরে হচ্ছে ফোর্থ যে আমি ফ্যাক্টটি নিয়ে এসেছি, ফ্যাক্টটি হচ্ছে বাক্যে ইট ইজ টাইম দিয়ে আরম্ভ বা শেষ, কোনো একটি বাক্যের মধ্যে যদি ইট ইজ টাইম দিয়ে শুরু হয়, আরম্ভ হয় অথবা শেষ হয়, তাহলে যে অবশিষ্ট অংশ হবে এই অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি একটি এক্সাম্পল লিখেছি, ইট ইজ টাইম আই ডু সাম রিয়েল ওয়ার্ক, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার থেকে এক্সাম্পল নিয়ে এসেছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন সেন্টেন্সটি শুরু হয়েছে, আরম্ভ হয়েছে ইট ইজ টাইম দিয়ে, তাহলে এই বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি এই জায়গায় হবে আই ডু হবে না, আই ডিড হবে, আই ডিড সাম রিয়েল ওয়ার্ক হবে। অর্থাৎ আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড রূপ ইউজ হয়, তাহলে আমরা ডু, ডিড, ডান, ডিড হচ্ছে ভার্বের সেকেন্ড রূপ, তো আমরা সেকেন্ড রূপ ইউজ করেছি, অর্থাৎ আই ডিড সাম রিয়েল ওয়ার্ক, তা হচ্ছে আমাদের কারেক্ট টেন্স, কারেক্ট করেছি। ইট ইজ টাইম দিয়ে শুরু হলে তা হয়। এই জায়গাটা ক্যামেরায় আসছে না, তবে আপনারা টেনশন করবেন না, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ দুই অংশযুক্ত ইংরেজি বাক্যের মধ্যে যদি উড, কুড, শুড এই বাক্য দিয়ে যদি একটি অংশ থাকে এবং এরপরে যদি ভার্বের প্রেজেন্ট রূপ ইউজ করা হয়, তাহলে পরের যে অংশটি হবে তা হবে শুড, কুড দিয়ে যদি হয় তা হবে পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি একটি এক্সাম্পল লিখেছি, আই উড গো দেয়ার, আপনারা কথাগুলো শুনবেন, ক্যামেরায় আসছে না, আপনারা কথাগুলো শুনবেন। যেমন আই উড গো দেয়ার, উডের পরে প্রেজেন্ট ফর্ম এসেছে ভার্বের, তো আই উড গো দেয়ার ইফ আই বি ইউ। এক্সাম্পল হচ্ছে ইফ আই বি ইউ, তো বির জায়গায় ওয়ার ইউজ করবেন আপনারা। ইফ আই ওয়াজ বলতে পারেন, কিন্তু ওয়াজ হবে না, এই জায়গায় ওয়ার হবে। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম তাহলে আমি সেই জায়গায় যেতাম।
তো যদি কুড উড শুড দিয়ে এইভাবে সেন্টেন্স হয় এবং পরের অংশ আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সে ঠিক করতে হবে। একটি কথা, আরেকটি কথা মনে রাখবেন, অসম্ভব অবাস্তবের ক্ষেত্রে আই এর সাথে আমরা ওয়ার ইউজ করে থাকি, অর্থাৎ আই ওয়াজ ব্রন, আই ওয়াজ আমরা ইউজ করে থাকি, যেগুলি আমরা দেখেছি সিম্পল পাস্ট যাকে বলা হয়। কিন্তু কখনো কখনো যেগুলি কথাগুলি অসম্ভব অবাস্তব হয়, যেগুলি কখনো সম্ভব হবে না, এই কথাগুলির ক্ষেত্রে আমরা আয়ের সাথে ওয়ার ইউজ করে থাকি। যেমন আমি যদি বলি আই ওয়ার এ কিং, যদি আমি একজন রাজা হতাম, দেখেন আমি বর্তমানে প্রেজেন্টে রয়েছি, আমি পাস্টে গিয়ে যদি রাজা হতাম, অর্থাৎ এই কথাগুলি হচ্ছে অসম্ভব অবাস্তব। এই জন্য কি, আমি যদি রাজা হতাম তোমাকে অনেক ধন সম্পত্তি দিতাম, তো এই কথাগুলি হচ্ছে অসম্ভব অবাস্তব, তখন আইয়ের সাথে আমরা ওয়ার ইউজ করতে পারি, আই ওয়ার এ কিং দেন আই কুড হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করতাম। অথবা আমি যদি বলি, যেমন আমি আরেকটি এক্সাম্পল যদি দিই, আমি যদি পাখি হতাম তাহলে মনের আনন্দে আকাশে উড়তাম, তো আমি কখনো পাখি হতে পারবো না, তো এই জায়গার মধ্যে আমরা ইউজ করব ওয়ারের ক্ষেত্রে আই ওয়ার, ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি, আমি যদি পাখি হতাম আমি একদম ফ্রিভাবে স্বাধীনভাবে আকাশে ঘুরে বেড়াতাম। তো এই সেন্টেন্সের ক্ষেত্রে অসম্ভব অবাস্তবের ক্ষেত্রে আমরা আইয়ের সাথে ওয়ার ইউজ করতে পারি। তো আমাদের পাস্ট ইনডিফিনিট এতটুকু শেষ হয়ে গেল। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস, নাম্বার 1 পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ফর্মুলা আমরা ইউজ করবো, আমরা জানি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, আমরা সবাই জানি। সেকেন্ড আরেকটি ফর্মুলা রয়েছে, সেকেন্ড ফর্মুলা যেমন হোয়েন, হোয়াই, হোয়েচ, হুইচ, এজ, হোয়েন, হোয়াই, হুইচ, এজ, এগুলি আমরা দেখেছি, এগুলিকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, আমরা 1 নম্বর ক্লাসের মধ্যে দেখেছি। তো এই ওয়ার্ড দিয়ে যদি যুক্ত বাক্য হয়, এই বাক্যের মধ্যে পরের যে অংশ হবে তা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি একটি এক্সাম্পল নিয়ে এসেছি, হোয়েন আই এন্টার্ড দ্য রুম, যখন আমি রুমের মধ্যে এন্টার্ড করেছিলাম, রুম, হি দিয়ে স্লিপ দিয়েছে, প্রিভিয়াসের কোয়েশ্চেন পেপারের এক্সাম্পল। তো আমি কি করব, যেহেতু এই অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, 2 অংশযুক্ত ইংরেজি বাক্যে যদি এক অংশ হোয়েন, হুইচ, তারপরে হচ্ছে এজ, এগুলি দিয়ে শুরু হয়, হোয়েন তোমার, তারপরে হোয়েন, হোয়াই, হুইচ, এজ দিয়ে শুরু হয় বা আরম্ভ হয়, তাহলে পরের অংশটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটি শুরু হয়েছে হোয়েন আই এন্টার্ড দ্য রুম, যখন আমি রুমে প্রবেশ করেছিলাম, তখন এই অংশটা দিয়ে রয়েছে, এই অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করব, হি ওয়াজ স্লিপের সাথে আমরা আইএনজি যুক্ত করে নেব, SLEEP স্লিপিং, অর্থাৎ হি ওয়াজ স্লিপিং। আনসার হবে, আমাদের কারেক্ট আনসার হবে হোয়েন আই এন্টার্ড দ্য রুম হি ওয়াজ স্লিপিং। এইভাবে অসংখ্য এক্সাম্পলস আছে, যেমন আমি এক্সাম্পল আর কয়েকটি আপনাদেরকে বলি। যখন আমি রাস্তা ক্রস করিতেছিলাম, তখন তার লাস্ট পয়েন্টটা কী হবে, হোয়েন আই ক্রস দ্য রোড, যখন আমি রোডটা ক্রস করেছিলাম, দেন আই শ এ টিফ। তো আমি যদি বলি এক অংশ যদি ইনডিফিনিট হয়, এক অংশ কন্টিনিউয়াস হবে, এক অংশ কন্টিনিউয়াস হলে এক অংশ পাস্ট ইনডিফিনিট হবে, এইভাবে এক্সাম্পলে আসে। তারপরে পাস্ট পারফেক্ট থেকে আমি লিখিনি, তেমন ইম্পর্টেন্ট না, বলে দিই আপনাদেরকে। পাস্ট পারফেক্ট নাম্বার 1 ফর্মুলা আপনারা জানবেন, টেন্সের মধ্যে আমরা আলোচনা করেছি। নাম্বার 2 হচ্ছে 2 অংশযুক্ত ইংরেজি বাক্যের মধ্যে যদি এক অংশ পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে অপর অংশ পাস্ট পারফেক্ট হবে যদি বিফোর আফটার যুক্ত থাকে। আমরা দেখেছেন যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এই জায়গার মধ্যে আফটার বিফোর ইউজ করে সেন্টেন্স তৈরি করা হয়। আমি ঘরে যাওয়ার পূর্বে আমার বাবা ঘরে পৌঁছে গেলেন, আমি এক্সাম্পল দিয়েছিলাম, আমি অফিসে যাওয়ার পূর্বে তুমি সেখানে গিয়েছিলে, বা আমি প্রথমে অফিসে গিয়েছিলাম। যে কাজটি প্রথমে হয় তা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যে কাজটি পরে হয় তা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ 2 অংশযুক্ত ইংরেজি বাক্যে এক অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তো অপর অংশটি পাস্ট ইনডিফিনিট হবে, অথবা এক অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তো অপর অংশটি আফটার বিফোর দিয়ে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। তো এই পাস্ট পারফেক্ট থেকে আসে না এক্সামের মধ্যে, তা আসলে এই জায়গা থেকে আসবে যে যখন ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, বা আমি ঘরে যাওয়ার পূর্বে সূর্যটি ডুবেছিল, আমি স্টেশনে যাওয়ার পূর্বে ট্রেনটি ছেড়েছিল, এই কয়েকটি সেন্টেন্সেস এক্সামের মধ্যে আসে। তারপরে আমরা দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স, আর আমাদের টেন্সের প্রয়োজন নেই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জীবনে আসে না, বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলি আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের এই ফিউচার থেকে দেখবো 2-1টি কথা। ফিউচার তো আমরা ফর্মুলা দেখবো, নাম্বার 1 সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস তারপরে ভার্ব 1 প্লাস অবজেক্ট আমরা দেখবো। এবং আরেকটি কথা মনে রাখবো, টুমোরো, নেক্সট ডে, আমরা সবাই জানি এগুলো যদি কোনো বাক্যের মধ্যে আসে তাহলে এই বাক্যটি আমরা সবাই কী করবো, ফিউচার ইনডিফিনিট টেন্সে কারেক্ট করবো। আর কীভাবে কারেক্ট করবো, আমরা ফর্মুলায় নিয়ে কারেক্ট করবো। তো আজকের ক্লাসটি আপনাদের এবং আমাদের সবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদের যে বা যারা ভাই বোন স্কুলে পড়াশোনা করছে 5 থেকে 12 অবধি পর্যন্ত, তাদের জন্য ইম্পর্টেন্ট। যে বা যারা আপনারা
কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে রয়েছেন, তৈয়ারি নিচ্ছেন, আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যে বা যারা যে কোনো এক্সামে প্রি এন্ট্রান্স টেস্টের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আপনারা যদি এডিআর এক্সাম দিতে যাচ্ছেন তার জন্য ইম্পর্টেন্ট। যে কোনো এক্সামের জন্য প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সাম, একাডেমিক ক্লাসেস, প্রত্যেকটি ক্লাস এক্সামের জন্য টেন্স, কারেক্ট টেন্স ইম্পর্টেন্ট। আর যদি আপনারা এই ক্লাসটি না বুঝেন, আমার যে বা যারা রেগুলার ভিউয়ার রয়েছেন আপনাদেরকে বলবো, আপনারা যদি এই ক্লাসটি না বুঝেন তাহলে আমি নেক্সট ক্লাসে ভয়েস করাবো, নারেশন করাবো, তখন ভয়েস জীবনে বুঝবেন না, নারেশন জীবনে বুঝবেন না, হার্ড লাগবে, কখনো নারেশন ভয়েস ক্লিয়ার হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা প্রথম ক্লাসটি ক্লিয়ার করবেন। ইংলিশ ক্লাস বা গ্রামারের ক্লাসগুলি একটি আরেকটার সাথে ইন্টার রিলেটেড হয়, ইন্টার কানেক্টেড হয়ে থাকে, ইন্টার ওয়েবেন হয়ে থাকে। এই জন্য আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটি ক্লাস ক্লিয়ার করবেন, বুঝে বুঝে ক্লিয়ার করবেন। আমার কথাগুলি আমি চেষ্টা করি, লেভেল বেস ট্রাই করি যাতে আপনাদেরকে ইজিলি উপস্থাপন করতে পারি, বুঝাতে পারি। তো যদি না বুঝেন তাহলে এগেন অ্যান্ড এগেন দেখবেন বুঝে যাবেন। তারপরেও যদি না বুঝেন আপনারা কমেন্ট করবেন, আমি ডেফিনেটলি চেঞ্জ করে আমার স্ট্র্যাটেজি চেঞ্জ করব। অর্থাৎ চাইল্ড সেন্টার্ড এডুকেশন এসে বলেছে আমাদেরকে যে আমরা কী করব, যখন কোনো একটি টপিক উপস্থাপন করতে যাব আমরা নিজেদেরকে চেঞ্জ করব, নিজেদের প্ল্যান চেঞ্জ করব। কিন্তু যারা ভিউয়ার বা যারা তোমার পয়েন্টগুলি দেখছে তাদের যাতে মাইন্ড চেঞ্জ না হয়। তো আপনারা আমাকে কমেন্ট করবেন যদি না বুঝেন, আর যদি বুঝেন বেস্ট অফ লাক, আপনারা বুঝবেন এবং নেক্সট ক্লাসেসগুলোর জন্য ওয়েট করবেন। আমরা 10টি ক্লাসের মধ্যে ইংলিশ কভার করে নেব। অর্থাৎ প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে ইংলিশ একটি সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টটি প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে সাবজেক্ট থেকে কোয়েশন আসে। আমরা 10টি ক্লাসের মধ্যে উইদিন 10 ক্লাসের মধ্যে উই উইল কভার হোল সিলেবাস অফ ইংলিশ। ইংলিশের পুরো সিলেবাস কভার করব। 15 থেকে 20টি ক্লাসের মধ্যে রিজনিং কভার করব এবং 20-22টি চ্যাপ্টার কভার করব একটি ক্লাস করে আমরা ম্যাথস। তাহলে আমাদের 3টি সাবজেক্ট কভার হয়ে যাবে। এসএসটিএন রিজনিংয়ের জন্য আবার এসএসটিএন জেনারেল নলেজের জন্য আপনারা দেখেছেন অনেকটা ক্লাস করেছি, এবং এই বাকি ক্লাসেস যেগুলি রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস আমরা কভার করব। যদি আপনি এক্সট্রা পড়তে চান, এক্সট্রা বুক নিয়ে আপনারা স্টাডি করতে পারেন এসএসটিএন জেনারেল নলেজের জন্য। এবং যে বা যারা আপনারা নতুন এসেছেন আপনাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যখন আমি ক্লাস আপলোড করব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আপনারা সবাই লাইক করবেন। যে বা যারা ওয়াচ করেন 200-300 ভিউ আসে, কিন্তু অনেকে লাইক করেন না। আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন, তারপরে আপনারা শেয়ার করবেন। আর আপনাদের যদি মূল্যবান কোনো কথা বলার হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। এবং যে বা যারা আপনারা নতুন ওয়াচ করছেন, আমি ডিসক্রিপশনও প্রত্যেকটি ক্লাসের ডিসক্রিপশনও হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েছি, গ্রুপের লিঙ্ক রয়েছে। তারপরে প্রত্যেকটি প্লেলিস্ট আমি দিয়েছি, আপনারা দেখতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ইনফরমেশন আপডেটগুলি দিয়ে থাকি, জব রিলেটেড রিক্রুটমেন্ট যখনও আসে আমি সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে থাকি। আপনারা জয়েন হয়ে থাকতে পারেন, সেখানে আপডেট সঙ্গে সঙ্গে পাবেন এবং ক্লাসেসগুলি সেই জায়গার মধ্যে আপলোড করা হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আজকের এই লং ক্লাসের মধ্যে। থ্যাংক ইউ।